গল্প একটা নীল জ্যোৎস্না রাতে। দ্বিতীয় পর্ব। লেখনীতে ইনা রোজ। আচ্ছা আকাশ ভাইয়া, তুমি এত সুন্দর করে পেন্টিং কিভাবে করো বলো তো? চাঁদের কথায় হাসে আকাশ। আমাকেও শেখাও না। তুই শিখে কি করবি চাঁদ? আমি তোমার আর আমার ছবি আঁকবো। আকাশ তাকায় চাঁদের দিকে। কি মিষ্টি মেয়েটা, গাল দুটো ফুলকে ফুলকো, মুখে মিষ্টি হাসি। তোর এত কষ্ট করতে হবে না, আমিই তোর ছবি আঁকবো। সত্যি আকাশ ভাইয়া? হ্যাঁ সত্যি। তুমি যখন অনেক বড় হবে তখনও কি তুমি এরকম পেন্টিং করবে? হ্যাঁ চাঁদ। না আকাশ ভাইয়া, তুমি শুধু আমার ছবি আঁকবে। বড় হয়েও শুধু আমার ছবি আঁকবে। তাহলে তুই বল, বড় হয়ে আমি কি করব? তুমি তো অনেক ভালো গান গাইতে পারো। তাহলে বড় হয়ে তুমি গান গাইবে? তুই বলতে চাইছিস আমি বড় হয়ে সিঙ্গার হতাম, তাই তো? হ্যাঁ। আবার কিছু একটা মনে করে চাঁদ। না না, তুমি বড় হয়ে সিঙ্গার হবে না। অন্য কিছু হবে। মাত্রই তো বললি সিঙ্গার হতে। না না, তুমি শুধু আমার জন্য গান গাইবে। অন্য কারোর জন্য কখনো গাইবে না। তুমি যদি বড় হয়ে সিঙ্গার হও তাহলে সবাই তোমার গান শোনার জন্য পাগল হয়ে যাবে। তখন তোমার অনেক বন্ধু হয়ে যাবে। বন্ধু হলে কি হবে? না, তোমার বন্ধু শুধু আমি। বড় হলেও আমি শুধুমাত্র তোমার বন্ধু থাকব। আমাকে কথা দাও, আমাকে ছাড়া কাউকে তুমি কখনো বন্ধু বানাবে না। আচ্ছা বানাবো না। না না, আমাকে ছুঁয়ে কথা দাও। হাত বাড়িয়ে দেয় চাঁদ। এই তোকে ছুঁয়ে কথা দিলাম। তোকে ছাড়া আর কোন বন্ধু বানাবো না আমি। এবার খুশি? হ্যাঁ খুব খুশি। আচ্ছা এখন দেখি তো কি আঁকছো তুমি। আকাশ এতক্ষণ চাঁদেরই একটা ছবি আঁকছিল। ওমা, এটা তো আমার ছবি। কি সুন্দর হয়েছে আকাশ ভাইয়া, বলে আকাশের উপর ঝাঁপিয়ে পড়ে। জড়িয়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে, থ্যাংক ইউ আকাশ ভাইয়া, ইউ আর দ্য বেস্ট। আকাশ ও চাঁদের তনু শরীরটা জড়িয়ে ধরে। কপালে ছোট করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। ভালোবাসা? হ্যাঁ ভালোবাসাই তো। এই পিচ্ছি মেয়েটাকে তো সে মায়ের পরে সবচেয়ে বেশি আপন ভেবেছে। সব সময় নিজের সাথে সাথে রাখতে চায়। সারা জীবনের জন্য। এটা তো ভালোবাসা হলো, তাই না? এক গাল হেসে দেয় আকাশ। ভিতর থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। ঘুম ভেঙে যায় আয়াতের। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। উঠে পড়ে আয়াত। এর মাঝে মেইড এসে ডেকে যায় খেতে যাওয়ার জন্য। আয়াত ফ্রেশ হয়ে আসছি বলে ফ্রেশ হতে চলে যায়। শাওয়ার নিয়ে বেরিয়ে আসে আয়াত। এখন একটু শান্তি লাগছে, শরীর হালকা লাগছে। আয়াত হাঁটুর একটু উপর অবধি গোল একটা টপস পরেছে। আর সাথে প্যান্ট কাট পায়জামা। চুল মুছতে মুছতে আয়াত আয়নার সামনে এসে দাঁড়ায়। আয়নায় পূর্ণ দৃষ্টি ফেলে উপর থেকে নিচ পর্যন্ত একবার ভালোভাবে দেখে নেয় নিজেকে। মনে মনে কিছু একটা ভাবে। ভাবনার মধ্যে ফোনে বেজে ওঠে। এদিক ওদিক চোখ ঘুরিয়ে ফোন খুঁজতে থাকে। কিন্তু ফোনটা পাচ্ছে না। পরে খেয়াল করে বেড সাইড টেবিলে তার হ্যান্ড ব্যাগের মধ্যে থেকে ফোনের আওয়াজ আসছে। তখন আসার পর থেকে আর ফোন হাতে নেয়নি। তাই বের করতে ভুলে গিয়েছে। এগিয়ে যেতে যেতে ফোনটা কেটে যায়। দুনিয়া কাঁপিয়ে আবার ফোনটা বেজে ওঠে। আয়াত গিয়ে ব্যাগ থেকে ফোনটা হাতে নেয়। ফোন নিতে গিয়ে আয়াত লক্ষ্য করে ব্যাগের মধ্যে ছোট একটা গিফট বক্স। আয়াত আগে ফোনটা রিসিভ করে। তার মা ফোন করেছে, আজকে সন্ধ্যায় অনুষ্ঠানে তার পরিবারের লোকজন আসবে। এটা জানাতেই তার মা ফোন করেছে। আয়াত খুশি হয়ে যায় তার মা বাবা আসবে শুনে। অপরিচিত মানুষের সাথে থেকে মা বাবা ভাইকে অনেক মিস করেছে সে। যদিও এই পরিবারের মানুষগুলো যথেষ্ট ভালো মানুষ। আর তাকে অনেক আদর যত্ন করে, কিন্তু তাও পরিবারের মানুষ ছাড়া সে কখনো অন্য কোথাও থাকেনি। মায়ের সাথে আরো কিছুক্ষণ কথা বলে রেখে দেয়। ফোন রেখে দিয়ে এবার গিফটটা হাতে নেয় আয়াত। গিফট নিয়ে খাটে বসে পড়ে। উল্টেপাল্টে একবার ভালো করে দেখে নেয়। এর আগেও সে অনেক গিফট পেয়েছে, সবগুলো সাইকো লোকটা পাঠিয়েছিল। কিন্তু এবারের গিফটটা একটু আলাদা। আগের গিফটগুলোর সাথে কোন মিল নেই। মনে হচ্ছে এটা অন্য কেউ দিয়েছে। কে দিতে পারে ভাবে আয়াত। আর তার ব্যাগের মধ্যেই কেন। গিফটটা খুব সুন্দর, গোল্ডেন আর হোয়াইটের কম্বিনেশন, একটি রেপিং পেপার দিয়ে মোড়ানো। উপরে একটা পিঙ্ক বউ রিবন বাঁধা। আয়াত ভাবতে থাকে কি হতে পারে। নিজের ভাবনাকে আর আস্কারা না দিয়ে আস্তে আস্তে রেপিং পেপারটা খুলতে থাকে। রেপিং পেপার খুলতেই ভিতরে মাঝারি সাইজের ছোট একটা বক্স দেখতে পায়। সাথে একটা নীল চিরকুট। বক্সটা বাহিরে থেকে সম্পূর্ণ লাল। বোঝা যাচ্ছে না ভিতরে কি আছে। আয়াত আগ্রহ নিয়ে বক্সটা খুলে। বক্সটা খুলে আয়াত ব্ল্যাঙ্ক হয়ে যায়।
তার ব্রেইন কাজ করা বন্ধ করে দেয়। কয়েক সেকেন্ড বক্সের দিকে তাকিয়ে থাকে। আপনা আপনি হাত মুখের উপর চলে যায়। মুখের উপর হাত রেখে জোরে চিৎকার দিয়ে উঠে। কি দেখছে সে? দুটো চোখ তার দিকে তাকিয়ে আছে। ঝটকা মেরে বক্সটা দূরে ফেলে দেয়। কিছুটা পিছিয়ে যায় আয়াত। চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে। আয়াতের শরীর কাঁপা শুরু করে। হিচকি তুলে কান্না শুরু করে দেয়। খানিকক্ষণ রুমে নীরবতা বিরাজ করে। শুধু মাঝে আয়াতের ফোঁপানোর শব্দ শোনা যায়। আয়াত এবার নিজেকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করে। কাঁপা কাঁপা হাতে চিরকুটটা তুলে নেয়। রিল্যাক্স বেবি গার্ল, এত ভয় পাওয়ার কিছু নেই। এগুলো আসল চোখ না নকল। তুমি কি ভেবেছিলে এগুলো ওই ছেলেটার চোখ? তাই তো। হাহাহা, আই উইশ যদি সত্যি সত্যি ওই ছেলেটার চোখগুলো তোমাকে দিতে পারতাম। কিন্তু এখন তো তুমি অন্য মানুষের বাসায়। এখন দিলে তো তুমি ওই কাটা আঙ্গুলের মতো পুড়িয়ে ফেলতে পারবে না, তাই না? এই জন্য আসল চোখ দিয়ে তোমাকে আর বিব্রত করলাম না। কিন্তু চিন্তা করো না, ওই ছেলেটার চোখ আমি রেখে দিয়েছি, যাতে বারবার ওই চোখগুলো দেখে আমার মনে পড়ে তোমার দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখগুলো ঠিক এইভাবে তুলে নিব। আর শোনো, তুমি ওই বাড়িতে এতদিন কি করছো? ওই বাড়িতে তো দুটো ছেলে আছে, তাদের থেকে দূরে থাকবে। না হলে তোমার ভুলের শাস্তি তাদেরকে পেতে হবে। আবার কখনো গিফট পাঠাবো তোমার জন্য, ততদিন নিজের খেয়াল রেখো। বাই, বেবি গার্ল। কোন রকম চিরকুট পরে শেষ করে আয়াত। তার কোন পাপের শাস্তি স্বরূপ এরকম একটা লোকের পাল্লায় পড়েছে ভেবে পায় না আয়াত। নিস্তব্ধ হয়ে যায় পুরো রুম। পিনপতন নীরবতা। একটু পর পর হাওয়ায় ভেসে আসছে আয়াতের নিঃশ্বাসের শব্দ, যার দরুন রুমটা অনেক ভারী হয়ে পড়েছে। আয়াত ধীর পায়ে ওঠে, নকল চোখগুলো হাতে নেয়। এগুলো সত্যি নকল, কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এগুলো নকল। নকল চোখগুলো আর চিরকুটটা হাতে নিয়ে আবার তার ব্যাগে রেখে দেয়। কারো হাতে পড়লে সমস্যা হবে তাই অন্য কোথাও রাখে না। এরপর ওড়না গায়ে জড়িয়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যায়। খিদে পেয়েছে তার, অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, এখন তার খাওয়া প্রয়োজন। সে সকাল বেলা খেয়েছো আর এখনো কিছু খায়নি। রুম থেকে বের হয়ে দরজা লক করে পিছনে ফিরতে জোরে ধাক্কা খায় কোন শক্ত পুরুষালী দেহের সাথে। চোখ মুখ খিচে বন্ধ করে নেয় আয়াত। ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে একজোড়া শক্ত হাত পিছন থেকে জড়িয়ে নেয় আয়াতকে। এদিকে কোমর ভেঙে গেছে ভেবে আয়াত হড়কে যায়। কোমর ভাঙলে কি হবে? তাকে খাটে শুয়ে থাকতে হবে, কারো সাহায্য ছাড়া সে চলতে পারবে না। আরো হাবিজাবি অনেক কিছু ভাবতে থাকে আয়াত। কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, সে এখনো পড়ে যাচ্ছে না কেন? নিজের অবস্থান কোথায় তা দেখতে আস্তে আস্তে চোখ খুলে আয়াত। ইলাফ তাকে জড়িয়ে ধরে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আয়াত চোখ খুলতে চোখাচোখি হয়ে যায় দুজনের। নীল চোখ দুটি আয়াতের মুখে নিবন্ধ। চোখের পলকটুকুও পড়ছে না ইলাফের। আয়াতও এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শান্ত চোখ, হালকা গোলাপি দুটো চিকন ঠোঁট, এলোমেলো মসৃণ চুলগুলো কপালে গড়াগড়ি খাচ্ছে। কয়েকদিন ক্লিন সেভ না করাই খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে। তীক্ষ্ণ চোয়াল। আয়াত একমনে ইলাফকেই দেখছে। চটজলদি আয়াত উপলব্ধি করে লোকটা বেশ সুদর্শন। আর লোকটাকে আয়াতের অনেক চেনা চেনা লাগে। বিশেষ করে এই নীল দুটি চোখ। এগুলোর সাথে সে পরিচিত। ভীষণ কাছের মনে হচ্ছে তার। আয়াত নিজের অজান্তে হাত রাখে ইলাফের গালে। ইলাফের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে দিতে থাকে। ইলাফ এখনো এক দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াত নরম কণ্ঠে ছোট ছোট করে বলে ওঠে, আপনাকে আমার অনেক চেনা চেনা লাগে। মনে হচ্ছে আপনি আমার খুব কাছের কেউ। ইলাফ এখনো তাকিয়ে আছে আয়াতের দিকে। চোখে তার ঘোর লেগে যাচ্ছে। আয়াত আরেকটি হাত বাড়িয়ে দেয় ইলাফের আরেক গালে। ঠান্ডা শীতল হাতের স্পর্শ পেয়ে এবার ইলাফ কিছুটা কেঁপে ওঠে। আয়াত এক হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ইলাফের ঠোঁট ছুঁয়ে দেয়। ইলাফ আলতোভাবে চুমু খায় আয়াতের বৃদ্ধাঙ্গুলিতে। আয়াত আবেশে চোখ বন্ধ করে নেয়। আয়াতকে দেখে ইলাফ মুচকি হাসে। দূর থেকে তাদের এসব কেউ একজন সূক্ষ্ম নজরে পরখ করছে। রাগে তার শরীর কাঁপছে। সে বিড়বিড় করে বলে ওঠে, এটা কখনোই হতে পারে না। আমি কিছুতেই এটা হতে দিব না। এরপর আড়াল হয়ে যায়। ইলাফ আর আয়াত এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। হঠাৎ কারো হাঁটার আওয়াজ কানে আসতেই ধ্যান ভাঙ্গে ইলাফের। শক্ত হয়ে আসে তার চোয়াল। চোখ ঘুরিয়ে দেখতে পায় কেউ এদিকেই আসছে। ঠিক তখনই ইলাফ খেয়াল করে কেউ একজন তাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু আয়াত এখনো ইলাফের গালে হাত দিয়ে তার দিকে তাকিয়ে আছে।
হাঁটার আওয়াজ আরেকটু কাছ থেকে শুনতাই ইলাফ আস্তে করে আয়াতকে ছেড়ে দেয়। নিজের উপর ব্যালেন্স না থাকায় ঠাস করে পড়ে যায় আয়াত। আল্লাহ আমার কোমর, শেষ বলেই মৃদু চিৎকার দিয়ে উঠে আয়াত। রোশনি এসে আয়াতকে পড়ে থাকতে দেখে দৌড়ে আয়াতের কাছে যায়। সে আয়াতকে ডাকতে এদিকে আসছিল। আয়াত এখনো হাত দিয়ে কোমর ডলছে। ভালোই ব্যথা লেগেছে। কি হলো আয়াত, কিভাবে পড়লে? আয়াত আঙ্গুল দিয়ে সামনে ইশারা করে বলে, উনি আমাকে ফেলে দিয়েছেন। কে ফেলে দিয়েছে? এখানে তো কেউই নেই। আয়াত দ্রুত সামনে তাকায়। মনে মনে বলে ওঠে, এক্ষুনি তো এখানেই ছিল, কোথায় গায়েব হয়ে গেল? উফ অফ! সবাই তার সাথে এরকম লুকোচুরি কেন করে? দুনিয়াতে মশকরা করার জন্য সবাই তাকেই পেয়েছে নাকি? যে যখন পারছে তখনই তাকে বলদ বানিয়ে চলে যাচ্ছে। এখন তো নিজেকে পাগল মনে হচ্ছে। নিজের উপরেই রাগ লাগছে। আয়াত আমতা আমতা করে বলে ওঠে, মানে ওড়নার সাথে পা লেগে পড়ে গেছি। রোশনি ধীরে ধীরে আয়াতকে ধরে ওঠায়। ব্যথায় আয়াতের মুখ থেকে মৃদু আওয়াজ বেরিয়ে আসে, তুমি ঠিক আছো? হাঁটতে পারবে তো? হ্যাঁ পারবো, চলো। আয়াতের খুব রাগ হচ্ছে ইলাফের উপর। ধরার কি দরকার ছিল তাকে? ধরেছে যখন আবার ছেড়েই বা কেন দিল? অসভ্য লোক, জিরাফ একটা। এরকম হাজারটা গালি আয়াত মনে মনে ইলাফকে দিতে থাকে। আয়াতের রাগ কিছুটা তার চোখে মুখেও ফুটে উঠেছে। এতক্ষণ দরজার আড়ালে থেকে আয়াতকে লুকিয়ে দেখছিল ইলাফ। আয়াতের রাগী মুখটা দেখে ইলাফ হেসে ওঠে। রেগে গেলে আয়াতের মুখটা একদম টমেটোর মতো হয়ে যায়। মন চায় হাত দিয়ে গালটা টেনে দিতে। ইলাফ ঠিকই বুঝতে পারছে আয়াত এখন মনে মনে তার গুষ্টি উদ্ধার করছে। ইলাফ চওড়া একটা হাসি দেয়। পরক্ষণে কিছু একটা মনে পড়ে চোয়াল শক্ত হয়ে যায় তার। চোখ দুটো আগুনের ফুলকির ন্যায় জ্বলে ওঠে। চোখের সাদা অংশ মুহূর্তে লাল বর্ণ ধারণ করে। হিংস্র বাঘের ন্যায় এদিক সেদিকে চোখ ঘুরায়। দাঁতে দাঁত চেপে চুলগুলো ব্যাগ ব্রাশ করতে করতে বারান্দার দিকে চলে যায়। নিচে এসে আয়াত খেতে বসে পড়ে। খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে এমন সময় বাড়িতে প্রবেশ করে আয়াতের মা বাবা আর ভাই। খাওয়া রেখে হাত ধুয়ে দৌড়ে যায় তাদের কাছে। মেয়েকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে রোমানা। আয়াত শক্ত করে জড়িয়ে ধরে তার মাকে। এর মধ্যেই হাজির হয় জামশেদ আর মাহফুজা। রোমানা মেয়েকে ছাড়িয়ে এগিয়ে যায় মাহফুজার দিকে। জামশেদ আর আতিক দুজন দুজনের সাথে কুশল বিনিময় করে। আহিল এসে আয়াতকে জড়িয়ে ধরে। আপু জানো আমি তোমাকে কত মিস করেছি। আমিও আমার ভাইকে কত মিস করেছি। মিথ্যে কথা, তুমি আমাকে একটুও মিস করনি। না একদম এরকমভাবে বলবি না। আমি সত্যি তোকে অনেক মিস করেছি। এরপর আহিল আয়াতকে ছেড়ে দিয়ে অবাক চোখে পুরো বাড়ি দেখতে থাকে। আপু এই বাড়িটা তো অনেক সুন্দর। হ্যাঁ এই বাড়ির মানুষগুলো অনেক সুন্দর, সাথে অনেক ভালো। আপু তুমি কি এখন থেকে সব সময় এ বাড়িতে থাকবে? না বোকা ছেলে, কি বলছিস? আমি তো এমনি কয়েক দিনের জন্য থাকতে এসেছি। এরপর চলে যাব। আর তোদের ছেড়ে আমি কিভাবে অন্য কোথাও থাকবো বোকা ছেলে? কিন্তু মা তো বলেছে তুমি এখন থেকে এখানেই থাকবে। চমকে আহিলের দিকে তাকায় আয়াত। কি বলিস, আমি এখানে কেন থাকতে যাব? আর মা কেন তোকে এই কথা বলেছে? জানি না। তোর ভুল হয়েছে হয়তো শুনতে। এখন এসব বাদ দে, চল আমার সাথে। মাহফুজা ও রোমানা নিজেদের গল্প করতে ব্যস্ত। জামশেদ আর আতিক সাহেবও নিজেদের মধ্যে কথা বলছে। আয়াত আহিলকে নিয়ে এগিয়ে যায় রোশনির দিকে। আহিল রোশনিকে দেখিয়ে আয়াতকে জিজ্ঞেস করে, উনি কে আপু? ও হচ্ছে রোশনি। আর রোশনি কথা শেষ করতে পারে না আয়াত তার আগে থামিয়ে দেয় রোশনি। থাক আর বলতে হবে না। আমি জানি ও তোমার ভাই। এরপর আহিলের গাল টেনে তাকে জিজ্ঞেস করে, কেমন আছো বাবু? আহিল চোখ মুখ কুচকায়। এই আমি মোটেও বাবু না। আমার বয়স 12 বছর। আল্লাহ আমি খুবই দুঃখিত। আমি বুঝতে পারিনি তুমি যে এত বড়। আসলে আমি চশমা ছাড়া চোখে দেখি না, এজন্য তোমার বয়সটা ঠিকভাবে বুঝতে পারিনি। বলে আয়াত রোশনি দুজনে হেসে ওঠে। সবাইকে উপর থেকে শকুনের নজরে দেখে চলেছে অনন্যা। বিড়বিড় করে বলে, যত সব আদিক্ষেতা, এতদিন মেয়ে একা ছিল এখন পরিবার সহ এসে জুটেছে, ডিসগাস্টিং। বলে সেখান থেকে চলে যায়। সন্ধ্যাবেলা। আজ খান বাড়িতে অনুষ্ঠান আছে। আয়াত বারান্দায় বসে ছিল। সেখান থেকে নিচে উকি মেরে দেখছিল। সুইমিং পুলের পাশে খালি জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। মনে হচ্ছে কোন বিশেষ অনুষ্ঠান আজ। আয়াত সবার থেকে জিজ্ঞেস করেছে আজকে কিসের অনুষ্ঠান, কেউই তাকে কিছু বলেনি।
রোশনীকে বার কয়েক জিজ্ঞেস করে কোন আশানুরূপ উত্তর পায়নি। তাই জানার আশা আয়াত ছেড়ে দিয়েছে। সন্ধ্যা হলে দেখা যাবে। আয়াতের রুমে হুড়মুড়িয়ে প্রবেশ করে রোশনী। হাতে বড় বড় কয়েকটা শপিং ব্যাগ। সাথে দুটো মেয়েও এসেছে। রোশনীর ডাকে বারান্দা থেকে ভিতরে আসে আয়াত। আয়াতকে টেনে এনে খাটে বসায় রোশনী। ব্যাগ থেকে দুটো শাড়ি বের করে আয়াতকে বলে যেটা পছন্দ হয় সেটা চয়েস করে পরে নিতে। হাতে সময় বেশি নেই। অলরেডি মানুষ আসা শুরু করে দিয়েছে। আয়াত অবাক চোখে একবার শাড়ির দিকে তাকায়। সেই দিকে একবার তাকায় রোশনী। কিছুটা আন্দাজ করতে পারে আয়াতের মনে কি চলছে। আয়াতের দিকে তাকিয়ে রোশনী শান্ত দৃষ্টিতে বলে, এত অবাক হওয়ার কিছু নেই। আজকে সবাই এরকম সাজবে। আর শাড়ি গহনা সব মম পাঠিয়েছে তোমার জন্য। সকাল বেলাতে তেমন কিছুই কিনুনি। তাই তোমাকে এগুলো পরতে বলেছে। এরপর মেয়ে দুটোর দিকে ইশারা করে বলে, এরা হচ্ছে মেকআপ আর্টিস্ট আর এরা এখন তোমাকে সাজাবে। আয়াত একবার মেয়েগুলোকে দেখে নেয়। আয়াত কিছু বলতে যাবে তখনই থামিয়ে দেয় রোশনী। কথা পরেও বলা যাবে। এখন বেশি সময় নেই। জলদি রেডি হয়ে নাও। এদিকে আমার মেকআপ আর্টিস্টরা আমার জন্য অপেক্ষা করছে। সময় বেশি নেই। গেস্টরাও সব আসা শুরু করেছে। এখানে আব্বুর কোম্পানি থেকে শুরু করে অনেক নামকরা লোক আসবে। তাই মম সবাইকে সুন্দরভাবে সেজেগুজে পরিপাটি হয়ে যেতে বলেছে। বলেই রোশনী ধপাধপ পা পেলে চলে যায়। আরে রোশনী শুনো তো। রোশনী আয়াতের কথা না শুনে চলে গেছে। শাড়ি দুটো নিয়ে বসে আছে আয়াত। বড্ড দোটানায় পড়ে গেছে। কি করবে সেটাই ভাবছে। এত ভারী শাড়ি, হেভি মেকআপ সে কখনো করেনি। পাশ থেকে একটা মেয়ে বলে ওঠে, ম্যাম একটু জলদি কোঅপারেট করুন আমাদের সাথে। আমাদের হাতে বেশি সময় নেই। আমাদের উপর অর্ডার আছে 1 ঘন্টার মধ্যেই আপনাকে রেডি করে দিতে হবে। আয়াত এবার মেয়ে দুটোর দিকে তাকিয়ে একটি শাড়ি এগিয়ে দেয়। কিছু করার নেই তার। সবাই যেভাবে তাড়া দিচ্ছে এত কিছু ভাবার সময় নেই। এদিকে তার মাকে সে বিকালের পর থেকে আর দেখেনি। আয়াতের কিছুটা রাগ হয় তার মায়ের উপর, তাকে রেখে তার মা বান্ধবী নিয়ে ব্যস্ত। এদিকে মেয়ে দুটো তার সাজ শুরু করে দিয়েছে। একজন মেকআপ করছে, আরেকজন চুল স্টাইল করে বেঁধে দিচ্ছে। প্রায় 1 ঘন্টা পর রোশনী আয়াতের রুমে আসে। আয়াতের সাজগোজ এতক্ষণে শেষ। শাড়িও পরা শেষ, শুধু ফাইনাল টাচ দিচ্ছে। আয়াত নিজেকে এখনো দেখেনি। এসব সাজসজ্জা নিয়ে আয়াতের কোন কালেই কোন আগ্রহ ছিল না। সে সব সময় ন্যাচারাল থাকতে পছন্দ করে, সাজ বলতে চোখে একটু কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক, ব্যাস এটুকুই। মাঝে মাঝে মন চাইলে একটা টিপ পরতো। রোশনী আয়াতের দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। রোশনীর তাকানো দেখে আয়াত কিছুটা ইতস্ত বোধ করে। কি হলো রোশনী? এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি খুব বাজে দেখাচ্ছে? আমি জানতাম মেকআপে আমাকে মোটেও সুন্দর লাগে না। এজন্যই আমি বলেছিলাম এসব করব না। এখন কি করব? তুলে ফেলি? আমার না ন্যাচারাল ফেসই ঠিক আছে, তাই না বলো? একনাগাড়ে বলতে থাকে আয়াত। রোশনী কিছু না বলে এগিয়ে যায় আয়াতের দিকে। টেনে নিয়ে আয়াতকে দাঁড় করা আয়নার সামনে। আয়াত কিছুটা বিরক্ত। এত ভারী শাড়ি নিয়ে তার হাঁটতে কষ্ট হচ্ছে। মুখে কিছু না বলে নিঃশব্দে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। আয়নায় নিজের দিকে চোখ পড়তেই অবাক হয় আয়াত। খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখতে লাগে। ক্রিস্টাল পাথরের সিলভার কালার একটা শাড়ি, সাথে ম্যাচিং ফুল স্লিভ ব্লাউজ। হাঁটু অবধি লম্বা চুলগুলো পানিটেল করে বাঁধা। নিচের দিকে চুলগুলো কার্ল করা। সামনের কাটা চুলগুলোকে কার্ল করে কপালে আর গালের কাছে দুপাশ করে রাখা। গলায় সিম্পল কাজের হোয়াইট ক্রিস্টালের একটা নেকলেস। সাথে মাঝারি সাইজের ম্যাচিং কানের দুল। ডান হাতে দুটো মাঝারি সাইজের রিং। আর বাম হাত খালি। মুখে সিম্পল মেকআপ, শাড়ির সাথে ম্যাচিং করা। যাকে বলে নো মেকআপ মেকআপ লুক। আয়াতকে খুব সুন্দর লাগছে। নিজেকে নিজের কাছে স্বর্গের অপ্সরা মনে হচ্ছে। রোশনী আয়াতকে এক সাইড থেকে দুহাতে জড়িয়ে ধরে। উৎফুল্লের সুরে বলে ওঠে, আয়াত তোমাকে কি সুন্দর লাগছে। আমি তো চোখই ফেরাতে পারছি না তোমার থেকে। আজকে সবাই তোমাকে দেখে খুশিতে পাগল হয়ে যাবে। রোশনীর কথায় আয়াত মুচকি হাসে। রোশনী এবার আয়াতকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। আয়াত এবার রোশনীকে একবার উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে দেখে নেয়। হোয়াইট আর গোল্ডেনের কম্বিনেশনের একটা লেহেঙ্গা পরেছে। ওড়না এক সাইডে ঝুলানো। কাঁধ পর্যন্ত চুল কার্ল করে রাখা। লেহেঙ্গার সাথে ম্যাচিং করে গলার সেট, কানের দুল। মাথায় হোয়াইট কালার একটা ছোট টিকলি। মুখে ভারী মেকআপ।
রোশনীকেও খুব সুন্দর লাগছে। তোমাকেও অনেক সুন্দর লাগছে রোশনী। কিন্তু তোমার থেকে কম। তারা আরো কিছুক্ষণ টুকটাক কথা বলে। এর মধ্যে মেইড এসে তাদেরকে নিচে যেতে বলে যায়। আয়াত আর রোশনীও নিচে গার্ডেন এরিয়াতে চলে যায়। গার্ডেন এরিয়াতে যেতে আয়াত অবাক নয়নে চারদিকে চোখ ভুলায়। খুব সুন্দর করে সবকিছু সাজানো। দুপাশে লোকজন দাঁড়ানো। মাঝ বরাবর একটা রাস্তা, যেটার দুপাশে রং বেরঙের লাইট ঝালানো। রাস্তাটা রেড কার্পেটে মোড়ানো। রাস্তা বরাবর সামনে একটা মাঝারি সাইজের স্টেজ। স্টেজটা সম্পূর্ণ সাদা গোলাপ দিয়ে সাজানো। মাঝখানে একটা গোল টেবিল, যার উপর 3 তালা অফ হোয়াইট একটা কেক রাখা। সবার সাথে সামনে দাঁড়ানো আয়াতের বাবা মা। তার মা বাবা খুব সুন্দর করে সেজে এসেছে। সবাই সাদার মধ্যেই ড্রেস পরেছে। আজকের থিম সম্পূর্ণ সাদা। আয়াত চারদিকে ভালো করে তাকায়। অনেক মানুষ এসেছে, কিন্তু কাউকেই সে ঠিকভাবে চেনে না। শুধুমাত্র রোশনীর পরিবার আর তার পরিবারের মানুষের মুখগুলো তার পরিচিত। আয়াত আশেপাশে ভালো করে দেখতে থাকে। দূরে একটা কোণায় তাকাতে চোখ আটকে যায় আয়াতের। ইলাফ দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে। পরনে সাদা শার্ট, সাথে অফ হোয়াইট ডেনিম প্যান্ট। বুকের উপর থেকে কয়েকটা বোতাম খোলা। বুকে ঝুলানো একটা সিলভার কালার চিকন চেইন, সাথে লম্বাটে একটা লকেট। শার্টের হাতা কনুই পর্যন্ত ফোল্ডেড করা। মসৃণ চুলগুলো এলোমেলো। কয়েকটা চুল কপালের সামনে ছড়ানো। ম্যাচিং হোয়াইট শু। এক হাতে সিলভার কালারের রিস্ট ওয়াচ, আরেক হাতে সিলভার কালার ব্রেসলেট। আয়াত শান্ত চোখে কয়েক পলক দেখে নেয় ইলাফকে। নিঃসন্দেহে লোকটা সুদর্শন। ভাবতেই আয়াতের ঠোঁটের কোণে লাজুক হাসিরা এসে ভিড় করে। ইলাফ কথা বলতে বলতে একটা চেয়ার টেনে নেয়। চুলগুলো হাত দিয়ে ব্যাক ব্রাশ করতে করতে পায়ের উপর পা তুলে চেয়ারে বসে পড়ে। আয়াত মুগ্ধ নয়নে ইলাফকে আবার দেখে নেয়। এই সুদর্শন আর সুন্দর চেহারা থেকে তার মুখ ফেরাতে ইচ্ছে করছে না। ইলাফ মোটেও অনুষ্ঠানে আসতে চায়নি। তার বাবা তাকে অনেক অনুরোধ করেছে উপস্থিত হওয়ার জন্য। এখানে তাদের অনেক বিজনেস রিলেটেড লোক আসবে। তাছাড়া অনেক আত্মীয় স্বজন আর মিডিয়ার লোকেরা তো আছেই। ইলাফ না থাকলে তারা নানা মন্তব্য করবে। অযথা কোনো কথা বাড়াতে চায় না ইলাফ। তাই দাঁতে দাঁত চেপে অনুষ্ঠান উপস্থিত হয়। এতক্ষণ ইলাফ তার গার্ডদের সাথে কথা বলছিল। চোয়াল শক্ত হয়ে আছে তার। অজানা কারণে তার অনেক রাগ হচ্ছে। কিন্তু মুখ দেখে বোঝার উপায় নেই। ইলাফ চেয়ারে বসে সামনে তাকাতেই আয়াতের সাথে চোখাচোখি হয়ে যায়। আয়াত অনিমেষ তার দিকে তাকিয়ে আছে। আয়াতের চোখে চোখ পড়তেই তার গম্ভীর চেহারা নিমিষে উজ্জ্বল হয়ে ওঠে। চোখ দুটো শান্ত হয়ে যায়। অনিমেষ তাকিয়ে থাকে আয়াতের দিকে। অজানা ভালোলাগারা এসে ভিড় করে আয়াতের হৃদয়ে। নিজের অনুভূতি বুঝতে পারছে না আয়াত। সমুদ্রের ঢেউয়ের মতো উথাল পাতাল করছে তার হৃদয়। এই চাহনি কেন এত চেনা তার কাছে? কেন বারবার এই চোখের দিকে তাকিয়ে দুনিয়া ভুলে যায়? কেন এই দৃষ্টি তার হৃদয়ে মুহূর্তে তলপাড় সৃষ্টি করে? ভাবতে থাকে আয়াত। রোশনী এসে পেছনে থেকে ডেকে উঠে আয়াতকে। কি হয়েছে, এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? এমনি। চলো যাওয়া যাক। হুমুম চলো। আয়াত আবার একবার সামনে তাকায়। ইলাফ নেই। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আয়াতের। এই অনুভূতির সাথে সে পরিচিত নয়। বুকের ভিতর হালকা চিনচিন ব্যথা অনুভব করে, যা আর কাউকে দেখে অনুভব হয় না। যেটা শুধুমাত্র এই ইলাফ সামনে থেকে চলে গেলে মনে হয়। যতবার ইলাফ তার থেকে দূরে সরে যায়, ততবার মনে হয় সে তার মূল্যবান জিনিস হারিয়ে ফেলছে। কেউ তার খুব শখের জিনিস তার থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে। আরেকটা দীর্ঘশ্বাস ছেড়ে এসে রোশনীর সাথে স্টেজের দিকে চলে যায়। স্টেজে উঠে বুঝতে পারে আজকে এহসানের জন্মদিন, যার জন্য এত আয়োজন। এহসান এগিয়ে গিয়ে কেক কাটে। সবাই হাততালি দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। ইলাফ কোনার একটা চেয়ারে বসে সামান্য ঘাড় কাত করে আয়াতকে পর্যবেক্ষণ করছে। আজকে আয়াতকে খুব সুন্দর লাগছে। ইলাফ মুচকি হেসে আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াতকে দেখার জন্যই সে এই অনুষ্ঠানে এসেছে। না হলে এসব আত্মীয় স্বজন, প্রেস, মিডিয়া কোন কালেই সে তোয়াক্কা করে না। আয়াত অশান্ত চোখে বার কয়েক এদিক ওদিক তাকিয়েছে। কাকে খুঁজছে, কেন খুঁজছে সে নিজেই জানে না। এহসান একে একে সবাইকে কেক খাইয়ে দেয়। আয়াতকে খাওয়াতে গেলে সে নাক মুখ কুঁচকে ফেলে। এহসান ব্রু কুঁচকে তাকায় আয়াতের দিকে। পরক্ষণে আয়াত নিজেকে স্বাভাবিক করে এহসানের হাত থেকে কেক নিয়ে নেয়। এহসানকে খাওয়ানোর সুযোগ না দিয়ে নিজেই নিয়ে খেয়ে ফেলে। দূর থেকে তা দেখে ইলাফ মুচকি হাসে।
বিড়বিড় করে বলে ওঠে। চওড়া হয় তার হাসি। এহসানের কেক খাওয়ানো শেষ হলে মাহফুজা বেগম এগিয়ে আসে। সকলকে উদ্দেশ্য করে বলতে থাকে, আপনারা সবাই নিশ্চয়ই এখানে জন্মদিনের পার্টিতে এসেছেন। আজকে আমার ছোট ছেলে এহসান খানের জন্মদিন। আজকের দিনটা তার জন্য খুব স্পেশাল। আর এই স্পেশাল দিনে মা হয়ে আমি তাকে খুব মূল্যবান একটা গিফট দিতে চাই। যে গিফটটা তার আজকের দিনকে আরও বেশি স্পেশাল করে দিবে। সবাই উৎসুক নয়নে মাহফুজার দিকে তাকিয়ে আছে। কি এমন গিফট দিতে চলেছেন সেটাই জানার জন্য সবার উপচে পড়া আগ্রহ। সকলের দিকে তাকিয়ে মাহফুজা মুচকি হাসে আয়াতের পাশে দাঁড়ায়। সব উৎসুক নজর এখনো তাদের দিকে। সবার এরকম তাকানো দেখে আয়াত কিছুটা বিব্রত বোধ করে। মাহফুজা বেগম সকলের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করে, জামশেদ খান ও মাহফুজা খানের ছোট ছেলে এহসান খানের সাথে আতিক চৌধুরীর ও রোমানা চৌধুরীর একমাত্র মেয়ে ইয়ানা চৌধুরী আয়াতের সাথে বিয়ে ঠিক করা হয়েছে। আর আজকে তাদের এনগেজমেন্ট। এহসান আয়াতের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আয়াত যেন আকাশ থেকে পড়ল। বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? আয়াতের মাথা ভনভন করছে। এদিকে ইলাফের মুখে থাকা হাসি মুহূর্তে মিলিয়ে গেছে। রাগে ধপ করে জ্বলে উঠে তার চোখ দুটো। হাত মুষ্টি বদ্ধ করে নেয়। রাগে ইলাফের শরীর মৃদু কাঁপছে। আয়াত অজানা কারণে আবার এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ ইলাফের সাথে চোখাচোখি হয়ে যায়। ইলাফের চোখে চোখ পড়তে আয়াতের শিরদাঁড়া বেয়ে এক শীতল স্রোত বয়ে যায়। ইলাফ শান্ত দৃষ্টি আয়াতের দিকে তাকিয়ে আছে। যেন কিছুই হয়নি। হালকা চৌড়া করে একটা মুচকি হাসি দেয়। সাথে সাথে আয়াত চোখ নামিয়ে নেয়। সে এই চোখের দিকে তাকাতে পারছে না। এই শান্ত চোখ তাকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। তার সাহসে কুলোচ্ছে না এই চোখে চোখ রাখার। অজানা অপরাধবোধ তাকে ঘিরে ধরেছে। সেই বুঝতে পারছে না এই অনুভূতির কারণ কি। আপনা আপনি সে হৃদয়ে মৃদু ব্যথা অনুভব করছে। তার বুক হালকা চিনচিন করে ব্যথা করছে। একটু আগেও তো সে এই শান্ত চোখের দিকে অনিমেষ তাকিয়েছিল। কই তখন তো এরকম হয়নি। এখন এত ভয় এত জোরতা কেন কাজ করছে তার। চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমাট বাঁধছে। রাগে অভিমানে তার গলায় কান্নারা দলা পাকাচ্ছে। কিন্তু কিসের রাগ কিসের অভিমান সে বুঝতে পারছে না। ইলাফ নিজের জায়গা আরো আগেই ত্যাগ করেছে। এইখানে সে বেশিক্ষণ তাকিয়ে এসব দেখতে পারবে না। সহ্য করতে না পেরে যদি সে ভুলবশত কিছু পড়ে ফেলে, না সে কখনো এটা করবে না। তাহলে আর আয়াত তাকে ভালোবাসবে না। তাকে ঘৃণা করবে। আয়াতের ঘৃণার বস্তু সে হতে চায় না। দ্রুত সেই স্থান ত্যাগ করে নিজের রুমে চলে যায় ইলাফ। রোমানা বেগম আয়াতের পাশে এসে দাঁড়ায়। আয়াতের মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, সারপ্রাইজ কেমন লেগেছে? আয়াত রোমানা বেগমের দিকে তাকায়। এতক্ষণে জমে থাকা চোখের পানি টুপ করে গাল বেয়ে গড়িয়ে পড়ে। রোমানা বেগম সন্তপূর্ণে তা মুছে দেয়। রোমানা বেগমের আদুরে আস্কারা পেয়ে আয়াত তাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয়। সবাই বুঝতে পারে আয়াতকে আগে থেকে কিছু জানানো হয়নি। সবাই ব্যাপারটা স্বাভাবিকভাবেই নেয়। কিন্তু আয়াত স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। অজানা ব্যথায় তার হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। কলিজা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। রোমানা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। আদুরে গলায় বলে, এহসান খুব ভালো ছেলে আয়াত। তোকে খুব ভালো রাখবে। খুব সুখে রাখবে। তোদের বিয়ে আরো 10 বছর আগ থেকেই ঠিক হয়ে আছে। আয়াত কিছুটা চমকায়। ছোটবেলা থেকে এহসানের সাথে তার বিয়ে ঠিক হয়ে আছে। আর সেটা সে আজকে জেনেছে। অভিমান জেকে ধরে তাকে। ধীরে ধীরে মাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় সে। নিজেকে বাহিরে থেকে কিছুটা স্বাভাবিক করে নেয়। নিয়তি যা লিখে রেখেছে তাই হবে ভেবে এগিয়ে যায় এহসানের দিকে। মা বাবার বাধ্য সন্তানের মতো এহসানের সাথে এনগেজমেন্ট হয়ে যায়। সকলে করতালি দিয়ে তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানায়। স্টেজে আরো কিছুক্ষণ থেকে আয়াত রুমে চলে আসে। ওইখানে তার দম বন্ধ হয়ে যাচ্ছিল। রুমে এসে খাটে বসে পড়ে সে। সবকিছু তার কেমন বিষাদময় লাগছে। এমন না যে এহসান ছেলেটা খারাপ। এহসানও দেখতে বেশ সুদর্শন। লম্বা পুরুষালী দেহ। উজ্জ্বল ফর্সা গায়ের রং। উচ্চশিক্ষিত ভালো ফ্যামিলি। বাবার পরে বাবার বিজনেস সেই সামলাবে। এহসানকে রিজেক্ট করার মতো কোন কারণ নেই। তাও এহসানকে মেনে নিতে পারছে না আয়াত। এহসানকে নিজের অর্ধাঙ্গ রূপে সে কিছুতেই বসাতে পারছে না। খাট ছেড়ে উঠে দাঁড়াই সে। শরীর ভার ভার লাগছে তার। ফ্রেশ হওয়া জরুরি। শাড়ি পাল্টে একটা প্লাজো আর টপস পরে নেয় আয়াত।
ফ্রেশ হয়ে এসে শুতে যায়। তার প্রচণ্ড মাথা ব্যথা করছে। মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। সে একটা পেইন কিলার খেয়ে শুয়ে পড়ে। মধ্যরাতে। আচ্ছা আকাশ ভাইয়া, মানুষ বিয়ে কেন করে? সারা জীবন বন্ধু হয়ে একজন আরেকজনের পাশে থাকার জন্য বিয়ে করে চাঁদ। বিয়ে করলে কি আর বন্ধুরা আলাদা হয় না? না চাঁদ, বিয়ে একটা পবিত্র সম্পর্ক। বিয়ে করে দুজন মানব মানবী সারা জীবনের জন্য বন্ধু হয়ে যায়। তাদের এই বন্ধুত্ব তারা না চাইলে কেউ কখনো ভাঙতে পারে না। একসাথে থাকার জন্যই বিয়ে করে। নিজের বন্ধুকে সব সময় কাছে রাখার জন্য, কাছে পাওয়ার জন্য বিয়ে করে। তাহলে আকাশ ভাইয়া চলো আমরাও বিয়ে করি, তাহলে আমরা সারা জীবন একসাথে থাকবো। কেউ আর আমাদের আলাদা করতে পারবে না। তুই আরো বড় হ চাঁদ। তখন বিয়ে করব। তুই এখনো অনেক ছোট। না আকাশ ভাইয়া, আমরা এখনই বিয়ে করব। বড় হতে হতে যদি তুমি হারিয়ে যাও। আমি কোথাও হারিয়ে যাব না চাঁদ। আমি সব সময় তোর সাথে থাকব। না, আমি এখনই বিয়ে করব। মা কবুল বলো, কবুল, আলহামদুলিল্লাহ। লাফিয়ে উঠে যায় আয়াত। কার বিয়ে দেখছি আমি? এই মেয়েটাকে। কেন আমার সাথে এমন হচ্ছে? নিজের চুল টেনে ধরে আয়াত দুটো ঘুমের ওষুধ খেয়ে আবার শুয়ে পড়ে। আয়াত যখন গভীর ঘুমে মগ্ন, ধীর পায়ে আয়াতের রুমের বারান্দা দিয়ে ভিতরে প্রবেশ করে ইলাফ। আয়াতের কান্না ভেজা মুখটা চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। আয়াতের খাটের পাশে বসে পড়ে ইলাফ। আলতো হাতে আয়াতের মুখের উপর চলে আসা চুলগুলো কানের পাশে গুজে দেয়। ধীরে ধীরে আয়াতের একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। নিষ্পলক তাকিয়ে থাকে আয়াতের মায়াবী মুখ স্মৃতে। আয়াতের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, কেন আয়াত, কেন? কেন কেউ আমাকে ভালোবাসে না? আমাকে সবাই কেন একা করে দেয়? আয়াত, বলতে পারো? একটা মানুষ কারো ভালোবাসা ব্যতীত কিভাবে বাঁচতে পারে আতু? আমাকে তো কেউ ভালোবাসে না, তাহলে কি আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই আতু? আমি কি মরে যাব আতু? বলো না। আমি তোমাকে ভালোবাসি আয়াত জান। প্লিজ আমাকে একা করে চলে যেও না। আমি কখনো তোমাকে হারাতে চাই না। বিড়বিড় করে আরো অনেক কিছুই বলতে থাকে। ইলাফের চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু আয়াতের হাতে এসে পড়ে। আয়াত কিছুটা নড়েচড়ে উঠে। আয়াত শান্ত হলে ইলাফ অপলক তাকিয়ে থাকে আয়াতের দিকে। আয়াতের হাত নিজের বুকের সাথে চেপে ধরে মাথায় এলিয়ে দেয় আয়াতের বালিশের কাছে। এভাবে কতক্ষণ ছিল মনে নেই ইলাফের। ভোরে পাখির কিচিরমিচির আওয়াজ কানে আসতেই চোখ খুলে ইলাফ। আয়াতের ঘুম এখনো ভাঙ্গেনি, এত সকালে ভাঙার কথাও না। ইলাফ আয়াতের ঘুমন্ত মুখের দিকে কয়েক পল তাকিয়ে থাকে। খুব শীঘ্রই তোমাকে আমার করে নিব আয়াত জান। মিস ইয়ানা চৌধুরী আয়াত থেকে মিসেস সায়ান ইতিজাজ ইলাফ হতে আর বেশি দেরি নেই। তৈরি থেকো আয়াত জান, বলেই এগিয়ে যায় আয়াতের দিকে। আয়াতের ঘুমন্ত চোখে পরপর কয়েকটা চুমু খায়। এরপর কপালে গভীর চুমু খেয়ে উঠে দাঁড়ায়। ইলাফ উঠতে নিলে হাতে টান লাগে। ইলাফ ফিরে তাকিয়ে দেখে আয়াত তাকে ধরে আছে। ঘুমের কারণে চোখ ঠিকভাবে খুলতে পারছে না। ঘুম জড়ানো কণ্ঠে আয়াত বলে ওঠে, আরেকটু থাকো প্লিজ, তোমাকে অনেক মিস করি আমি। ইলাফ হালকা হাসে। সে জানে আয়াত ঘুমের ঘোরে এসব বলছে। ঘুম কেটে গেলে আর কিছু মনে থাকবে না। ইলাফ আয়াতের হাতে চুমু খায়। এরপর আয়াতের দিকে ঝুঁকে যায়, ফিসফিস করে বলে ওঠে, তোমাকে সারা জীবনের জন্য আমার করে নিব আয়াত জান, আর একটু অপেক্ষা করো। বলে আয়াতের ঠোঁটে আলতো চুমু খায়। এরপর নিঃশব্দে রুম ত্যাগ করে চলে যায়। আয়াতের ঘুম ভাঙ্গে সকাল 11টায়। এর মধ্যে কেউ তাকে ডিস্টার্ব করতে আসেনি। আয়াত ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে সবাই সোফায় বসে আছে। আয়াত গিয়ে টেবিলের দিকে চলে যায়। রোমানা কিছু বলতে নিলে সে কোন কথা না বলে খেতে চলে যায়। মায়ের উপর তার বড্ড অভিমান হয়েছে। রোমানা বেগম বুঝতে পারে তার মেয়ে অভিমান করেছে। আয়াত খেয়ে এসে রোশনির পাশে বসে পড়ে। রোমানা আয়াতকে বলে ওঠে, আমরা আজকে চলে যাব। আয়াত তার মায়ের দিকে তাকায়, এরপর ধীর কণ্ঠে বলে ওঠে, কখন যাবে? ব্যাগ গোছাতে হবে আমার। রোমানা বেগম আতিক সাহেবের দিকে একবার তাকায়। আবার বলে ওঠে, তুমি যাবে না, তুমি এখানেই থাকবে, আমরা যাব। কয়েকদিন তো হলো মা, এবার আমি বাড়ি যেতে চাই। এখানে থাকতে কি তোমার কোন সমস্যা হচ্ছে? আমি কখন বললাম সমস্যা হচ্ছে? তাহলে আরো কয়েকদিন থাকো। আমরা কদিনের জন্য দেশের বাড়িতে যাব। ওইখানে আমাদের কিছু কাজ আছে। আসতে আমাদের দেরি হবে। আর ওখানে গেলে তোমার পড়াশোনারও ক্ষতি হবে। তার চেয়ে ভালো এখানেই থাকো। রোমানার কাট কাট জবাব। হ্যাঁ আয়াত, তুমি আমাদের সাথেই থাকো না?
আর তাছাড়া কয়েকদিন পর এমনিতেও তোমাকে এ বাড়িতেই থাকতে হবে, এখন থেকে একটু একটু অভ্যাস করে নাও। পাশ থেকে বলে উঠে রোশনি। আয়াত আর কিছু বলে না। সে ভিতরে ভিতরে প্রচুর বিরক্ত হচ্ছে। তার দম বন্ধ হয়ে আসছে এ বাড়িতে। এতদিন ভালো লাগলেও কালকের ঘটনার পর আর তার ভালো লাগছে না। কিন্তু সেই সব বলতেও পারবে না। মা বাবার মুখের উপর সে কখনোই কিছু বলে না। কিছুক্ষণ পর তার মা বাবা চলে যায়, আয়াত নিজের রুমে চলে আসে। বিকেলবেলা আয়াত এলোমেলো হয়ে বিছানায় চিত হয়ে শুয়ে আছে। দৃষ্টি তার রুমের ছাদে নিবন্ধ। কিছু ভাবছে সে। কাল রাতে স্বপ্নের কথা বারবার মনে পড়ছে। দুটো ছেলে মেয়ে, কেউ কবুল বলছে, কে এই ছেলে মেয়েগুলো? তার স্বপ্নে কেন বারবার আসে? তার সাথে কি ছেলেমেয়েগুলোর কোন সম্পর্ক আছে? সে কি কোনোভাবে ওই ছেলেমেয়েগুলোকে চিনে? আয়াত মনে মনে বলে ওঠে, নিশ্চয় আমার ওই ছেলেমেয়েদের সাথে কোন কানেকশন আছে। না হলে তারা বারবার আমার স্বপ্নে কেন আসে? তাছাড়া অ্যাক্সিডেন্টের আগে কোন কথাই তো মনে নেই আমার। এরা কি আগে কোন ভাবে আমার বন্ধু ছিল? কিন্তু মা বাবা তো বলেছিল আমার কোন বন্ধু ছিল না। এ ব্যাপারে মা বাবাকে জিজ্ঞেস করতে হবে। নিজ মনে আয়াত এসব ভাবতে থাকে। আসবো। এহসানের ডাকে দরজার দিকে তাকায় আয়াত। নড়ে চড়ে উঠে বসে পড়ে। ওড়না ভালোভাবে গায়ে জড়িয়ে নেয়। আসুন। সারাক্ষণ কি নিয়ে এত ভাবনার জগতে ডুবে থাকো ইনু? এহসানের দিকে তাকায় আয়াত। এই ইনুকে? কেন তুমি? আমার নাম আয়াত। আমি জানি তোমার নাম ইয়ানা চৌধুরী আয়াত। আর ইয়ানা নামটা আমার পছন্দের, তাই তোমাকে আমি ইনু বলে ডাকবো। আয়াত চোখ মুখ কুঁচকে ফেলে। মনে মনে বলে, ঢং যৎসব। আমাকে এসব ইনু মিনু বলে না ডেকে আয়াত বলে ডাকলেই বেশি খুশি হব। না, আমার ইচ্ছা আমি ইনু বলেই ডাকবো। আয়াত আর কিছু বলে না। বসতে বলবে না। আয়াত খাটের দিকে তাকায় একবার। সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। বসার মতো কোন অবস্থায় নেই। এহসান আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াত মুখ কালো করে বসে আছে। আচ্ছা, এখানে বসবো না, চলো বারান্দায় যাই। আয়াত নিঃশব্দে উঠে যায় বারান্দার দিকে। এহসান ও আয়াতের পিছু পিছু চলে যায়। আয়াত গিয়ে বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়ায়। হাত রাখে রেলিংয়ের উপর। এহসান আয়াতকে উপর নিচ ভালোভাবে একবার দেখে নেয়। পরনে একটা সাদা টপস, সাথে কালো প্যান্ট কাট পায়জামা। লম্বা চুলগুলো খোলা। শাওয়ার নেওয়ার পর আর বাধা হয়নি হয়তো। সামনের দিকে দুপাশ করে একটা ওড়না গলায় ঝুলানো। এহসান ধীর পায়ে আয়াতের দিকে এগিয়ে যায়। কিছুটা দূরত্ব রেখে আয়াতের পাশে দাঁড়ায়। আয়াত রেলিং ধরে সামনে তাকিয়ে আছে। আর এহসান একমনে আয়াতের দিকে তাকিয়ে আছে। চুপচাপ দাঁড়িয়ে আছে দুজনে। তোমার কি মন খারাপ ইনু? নীরবতা ভেঙ্গে এহসান বলে ওঠে। না। তাহলে কোনো কথা বলছো না যে? আয়াত একবার তাকায় এহসানের দিকে, তার দিকেই গভীর চোখে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই চোখ ফিরিয়ে নেয় আয়াত। তুমি কি এই বিয়েতে খুশি হওনি? তোমার কি এই বিয়েতে মতো নেই? আপনি আগে থেকে জানতেন আমাদের বিয়ের কথা? এহসানের দিকে না তাকিয়ে জিজ্ঞেস করে আয়াত। হ্যাঁ, আমি আরো অনেক আগে থেকেই জানতাম। তাহলে আমি কেন জানতাম না? জানি না কেন তোমাকে জানানো হয়নি। কিন্তু আমি অনেকবার তোমার সাথে কথা বলতে চাইতাম। মমকে বারবার বলতাম তোমার সাথে আমাকে কথা বলিয়ে দিতে। কিন্তু সবাই বারণ করত। কেউই চাইতো না আমাদের কথা হোক। বিশেষ করে তোমার মা। মা। কিছুটা অবাকের সুরে বলে আয়াত। তোমার পড়াশোনা যাতে কোন ক্ষতি না হয় সে কথা মাথায় রেখে তোমাকে জানানো হয়নি। দীর্ঘশ্বাস ছাড়ে আয়াত ছোট্ট করে উত্তর দেয়। ওহ। ইনু, তোমাকে কিছু কথা বলি। হুম। জানো, যখন থেকে আমি শুনেছি তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে তখন থেকেই আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছি। বিয়ের পর আমরা কি করব না করব, কোথায় কোথায় ঘুরতে যাব, সব ঠিক করে ফেলেছি। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি ইনু। নিজেকে আমি অনেক কষ্ট করে তোমার থেকে দূরে রেখেছি। কত রাত ছটফট করেছি। যখন তোমাকে দেখতে মন চাইতো তখন তোমার কলেজে চলে যেতাম। লুকিয়ে লুকিয়ে দেখতাম তোমাকে। তোমার মাকে কল করে জেনে নিতাম তুমি কখন কি করছো, কোথায় যাচ্ছ। তোমার পছন্দ অপছন্দ সব জেনে নিয়েছি। কিছুটা থামে এহসান, এরপর আবার বলে, আমি তোমাকে সত্যিই ভীষণ ভালোবাসি ইনু। আয়াত ঘাড় ঘুরিয়ে তাকায় এহসানের দিকে। এহসানের দৃষ্টি আয়াতের দিকেই নিবন্ধ। আয়াত এহসানের চোখে চোখ রাখে। গভীরভাবে ভাবতে থাকে সে, এই চোখের ভালোবাসা কেন তাকে স্পর্শ করতে পারছে না।
এই মানুষটার সাথেই তাকে সারা জীবন থাকতে হবে, কিন্তু কেন সে মানুষটাকে মেনে নিতে পারছে না? এই চোখের দিকে তাকালে কেন তার মনে কোন অনুভূতি জাগছে না? আয়াত আলতো করে চোখের পাতাটা বন্ধ করে নেয়। সাথে সাথে ভেসে উঠে নীল দুটি চোখ। যে চোখের দিকে তাকালে তার দুনিয়া ওলট পালট হয়ে যায়। যে চোখের গভীরতা মাপতে গেলে সে নিশ্চিত ডুবে যাবে জেনেও সেই গভীরতা মাপতে চায় বারংবার। তার মনে হয় ওই নীল চোখে ডুবে গিয়ে যদি মরণ হয় তাও সার্থক। আয়াত ফট করে চোখ খুলে ফেলে। গভীর দুটো নিঃশ্বাস ছাড়ে। কি ভাবছে সে এইসব? না, না, এসব ভাবনাকে আস্কারা দেওয়া যাবে না। আবার চোখ ঘুরায় এহসানের দিকে। এহসান, আমি জানি আপনার হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু আমার আরো সময় চাই। আমার নিজেকে আপনার জন্য তৈরি করতে আরো সময় প্রয়োজন। এনগেজমেন্টটা এত তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু আমি চাই না আমাদের বিয়েটা তাড়াতাড়ি হোক। এতে আমার পড়াশোনায় অনেক খারাপ প্রভাব পড়বে। আমি পড়াশোনার পাশাপাশি আপনার জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করতে আমার আরো সময় প্রয়োজন। আশা করি আপনি বুঝতে পারছেন। এহসান করুণ দৃষ্টিতে তাকায় আয়াতের দিকে। ধীর কণ্ঠে বলে ওঠে, ইনু, আমি অনেক কষ্টে তোমাকে ছাড়া এতদিন থেকেছি। আর কত অপেক্ষা করাবে আমাকে ইনু? আয়াত এহসানের দিকে তাকায়। এই লোকটার জন্য তার মন থেকে কোন মায়া কাজ করছে না। কিভাবে ভালোবাসবে এই লোকটাকে? কিভাবে সারা জীবন থাকবে? আদৌ থাকতে পারবে তো? এহসানের প্রতি তো শুধু তার দয়া আর করুণা কাজ করছে। এহসান, আপনি প্লিজ ভালোভাবে ভেবে দেখুন, নরম কণ্ঠে বলে আয়াত। ঠিক আছে, আমি তোমাকে জোর করব না। তোমার যখন মন চাইবে তখনই আমাদের বিয়ে হবে, এর আগে না। ধন্যবাদ। শুধু ধন্যবাদ এই কাজ হবে না। আয়াত চোখ ছোট ছোট করে তাকায় এহসানের দিকে। এহসান মুচকি হাসে। ভয় পেতে হবে না, এ ধন্যবাদের বদলে আমি তোমার ফ্রেন্ড হতে চাই। বিয়ের আগ পর্যন্ত অন্তত ফ্রেন্ড হিসেবে তো অ্যাকসেপ্ট করবে। নাকি আমি সেটারও যোগ্য নই? ঠিক আছে। আয়াত আর দাঁড়ায় না, উল্টো ঘুরে রুমে চলে আসে। এহসান নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, এরপর সেও চলে যায় রুমের বাহিরে। এতক্ষণ ইলাফ বারান্দার এপাশ থেকে সবকিছুই দেখতে পেয়েছে ইলাফ। রাগে তার চোয়াল শক্ত হয়ে গেছে। হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে সে। এক হাতে নিজের চুল খামচে ধরে। দাঁতে দাঁত চেপে হিসহিসিয়ে বলে ওঠে, কেন এহসান, কেন? তোকে কেন আমার আয়াতকেই ভালোবাসতে হবে? আরও তো কত মেয়ে আছে, আয়াতকেই কেন? আয়াত শুধু আমার আয়াত জান। পরক্ষণেই আয়াতের বলা কথাগুলো মনে পড়তেই হেসে উঠে ইলাফ। হঠাৎ সব রাগ উধাও হয়ে যায়। আমি জানি আয়াত কখনো তোকে ভালোবাসবে না। তার চোখে তোর জন্য কোন মায়া কোন ভালোবাসা নেই। আয়াত শুধু আমাকে ভালোবাসবে। আমার আয়াত, আমার কলিজা, শুধু সময়ের অপেক্ষা, এরপর তুমি সারা জীবনের জন্য শুধু আমার হয়ে যাবে আয়াত জান। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসে আয়াত। এখন বাজে রাত 11টা 17। এখন তার ঘুম আসবে না। একটা বই হাতে নিয়ে বারান্দায় চলে যায় সে। বারান্দার এক কর্নারে একটা হলুদ বাতি জ্বলছে। চেয়ার টেনে সেখানে বসে পড়ে। বাহিরে স্নিগ্ধ বাতাস আর হালকা চাঁদের মতো হলদেটে আলো, একদম মন প্রফুল্ল করার মতো। আয়াত পরপর কয়েকটা নিঃশ্বাস নিয়ে স্নিগ্ধ বাতাস নিজের ভিতর টেনে নেয়। এরপর মনোযোগ দেয় বইয়ে। আয়াত খুব মনোযোগ দিয়ে বই পড়ছে। কয়টা বাজে সেদিকে খেয়াল নেই। তার ধ্যান জ্ঞান সব এখন বইয়ের ভিতর। এই একটা জিনিস আয়াত খুব ভালোবাসে, বই পারে এক মুহূর্তে আয়াতের সকল দুঃখ সকল মন খারাপ তুড়ি মেরে উড়িয়ে দিতে। আয়াত যখন মনোযোগ দিয়ে বই পড়ে তখন নিজের আলাদা একটা জগৎ তৈরি করে নেয়। এই যে মিস ইয়ানা আয়াত। কারো গুরুগম্ভীর আওয়াজে আয়াত মাথা তুলে তাকায়। সামনের বারান্দা থেকে ইলাফ তাকে ডাকছে। ইলাফকে দেখে আয়াতের ভ্রু কুঁচকে যায়। না দেখার ভান করে আবার বইয়ে মনোযোগ দেয়। তাকে যে ফেলে দিয়েছিল মনে আছে তার, শয়তান বেটা। মনে মনে ইলাফকে কয়েকটা কটু কথা শুনিয়ে বইয়ে মনোযোগ দেয়। এরূপ তাকে ইগনোর করাই চোয়াল শক্ত হয়ে যায় ইলাফের। এক লাফে সে তার বারান্দা থেকে আয়াতের বারান্দায় চলে আসে। সোজা গিয়ে আয়াতের সামনে দাঁড়ায়। এই যে মিস বেয়াদব। আয়াত মাথা তুলে ইলাফের দিকে তাকায়। রাগে তার মাথায় আগুন জ্বলছে। এই লোক কিনা তাকে বেয়াদব বলছে। সোজা হয়ে ওঠে দাঁড়ায় সে। এই যে কাকে বেয়াদব বলছেন আপনি? বেয়াদবের কি দেখেছেন? কেউ ডাকলে তাকে সম্মান দিয়ে কথা বলতে হয়। কি জন্য ডেকেছে সেটা জিজ্ঞেস করতে হয়। ইগনোর করতে হয় না।
আসছে আমার আদব লোক, আপনার সাথে কোন কথা নেই, ভুলে গেলেন কিভাবে আমাকে ফেলে দিয়েছেন। এখনো আমার কোমর ব্যথা, শেষের কথাটা খানিক দুঃখের সুরে বলে আয়াত। ওটা তো এমনিতেও পড়ে যেতে তুমি। পড়ে গেলে যেতাম, আপনি ধরলেন কেন? আর ধরলেনই যখন ছেড়ে দিলেন কেন? ধাক্কাটা কিন্তু আপনার সাথেই খেয়েছি। আমার মন চেয়েছে তাই ধরেছি, আবার মন চেয়েছে তাই ফেলে দিয়েছি, কিছু করার থাকলে করো। জানতো এখান থেকে, ডিস্টার্ব করবে না। দেখছেন না পড়ছি। পড়ার সময় কেউ আমাকে ডিস্টার্ব করুক সেটা আমি পছন্দ করি না, বলে আয়াত আবার বই নিয়ে বসে পড়ে। ইলাফ ও নিঃশব্দে আয়াতের সামনে বসে পড়ে। আয়াত একটা লং রেড শার্ট আর প্লাজো পরে আছে। চুলগুলো খোলা। ইলাফ আয়াতের দিকে তাকিয়ে আছে, গভীরভাবে দেখছে তার আয়াত জানকে। লাল রঙে আয়াতকে দেখতে একদম চেরি ফলের মতো লাগছে। ইলাফের মন চাচ্ছে এখনই তাকে টুপ করে খেয়ে ফেলতে। নিজের ইচ্ছাটাকে ধমিয়ে রেখে আগের মতো এক ধ্যানে তাকিয়ে থাকে আয়াতের দিকে। আয়াত বই থেকে চোখ তুলে তাকায় ইলাফের দিকে। এমা, আপনি এখানে বসেছেন কেন? আর এখনো যাননি কেন? ইলাফ কোন উত্তর দেয় না। তার দৃষ্টি এখন আয়াতের দিকে। আয়াত কিছু না বলে বইয়ে মনোযোগ দেয়। আর চোখে তাকায় ইলাফের দিকে। ইলাফ এখনো তাকিয়ে আছে। আয়াত দম আটকানো অস্বস্তি টের পায়। এই ইলাফ এখনো চোখ সরাচ্ছে না। কেমন গম্ভীর চেহারায় তার দিকে তাকিয়ে আছে। যেন এখনই কোন পানিশমেন্ট দিবে তাকে। আয়াত কিছুটা অস্থির হয়ে এদিক সেদিকে থাকায়। চোখের দৃষ্টি কোথায় নিবন্ধ করবে বুঝতে পারছে না। আয়াত আবার বইয়ে চোখ রাখল। আয়াতের মনে হলো ইলাফের দৃষ্টি আরো প্রখর হচ্ছে। আয়াত হাঁসফাঁস করতে থাকে। আর চোখে আবার তাকায় ইলাফের দিকে। কি আজব, এখনো তাকিয়ে আছে। এক হাত দিয়ে নিজের চোখ মুখে একবার হাত বুলায় আয়াত। কিছু লেগে আছে কিনা যার জন্য এভাবে তাকিয়ে আছে? না, কিছু তো নেই। আয়াত চুপচাপ আবার বইয়ে মনোযোগ দেয়। সময় যায় কিন্তু ইলাফের কোন হেলদোল নেই। আয়াতের এবার দম বন্ধ হয়ে আসছে। না, পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। নিজেকে প্রস্তুত করে কিছুটা জোর গলায় বলে ওঠে। কি সমস্যা, এভাবে তাকিয়ে আছেন কেন? ইলাফ কোন জবাব দেয় না। অপলক চেয়ে থাকে আয়াতের দিকে। আয়াতের দম যায় যায় অবস্থা। কি এক পরিস্থিতিতে পড়ল সেই, ইলাফ কেন কোন জবাব দিচ্ছে না? জবাব দিলে অন্তত পরিস্থিতি অন্যদিকে ঘুরাতে পারত। কিন্তু এই ছেলে তো বোবা হয়ে গেছে। আয়াত আবার বলে, কিছু বলার থাকলে বলেন। ইলাফ এখনো নিশ্চুপ ভাবে তাকিয়ে আছে। আয়াতের মাথা ধপধপ করে জ্বলে উঠে। আসলে সমস্যাটা কি, কোন কথার জবাব দিচ্ছে না, খালি তাকিয়েই আছে। বয়রা হয়ে গেছে নাকি? অস্বস্তিকর পরিবেশ। এবার আয়াত কিছুটা তেড়ে উঠে। সমস্যা কি, এইভাবে তাকিয়ে আছেন কেন? খেয়ে ফেলবেন নাকি আমাকে? তুমি কিভাবে জানলে? শান্ত কণ্ঠে বলে ইলাফ। কি হহ? ইলাফ চুপ করে একই ভঙ্গিতে তাকিয়ে থাকে আয়াতের দিকে। আয়াত ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে। এই লোককে বলা না বলা একই কথা। আবার বই হাতে নেয় আয়াত। বই হাতে নেয়াতে বইটা এক ঝাটকায় নিয়ে নেয় ইলাফ, সাথে সাথে বারান্দা দিয়ে নিচে ছুঁড়ে ফেলে দেয়। আয়াত ইলাফের দিকে রাগী চোখে তাকায়। এটা কি হলো? আমাকে ইগনোর করে অন্য কিছুকে বেশি প্রায়োরিটি দেওয়া আমার পছন্দ না। আই ডোন্ট লাইক ইট। আয়াত চোখ ছোট ছোট করে তাকায় ইলাফের দিকে। ইলাফ গা ছাড়া ভাব নিয়ে একই ভঙ্গিতে বসে আছে। এইবার আয়াত কিছুটা বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়ে যায়। ইলাফকে পাশ কাটিয়ে যেতে নিলে হাত ধরে ফেলে ইলাফ। আয়াত দাঁত কটমট করে তাকায় ইলাফের দিকে। কি সমস্যা, হাত ছাড়েন। ইলাফ এখনো চুপ করে আছে। আয়াত চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নেয়। মনে মনে বলে, এ লোকের মনে হয় মাথার তার ছেঁড়া। হঠাৎ আয়াত অনুভব করে তার হাতটা ভেজা ভেজা লাগছে। আয়াত চোখ খুলে তার হাতের দিকে তাকায়। মৃদু চিৎকার দিয়ে উঠে। আয়াতের হাতে রক্ত ভর্তি। ইলাফের হাত থেকে ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে। সেই রক্তে আয়াতের হাত পুরো ভিজে গেছে। ইলাফ আয়াতের মুখের দিকে তাকিয়ে আছে। আয়াত নিজের অন্য হাত দিয়ে ইলাফের হাত ছাড়িয়ে নিয়ে নিজের সামনে এনে ধরে। আপনি কি পাগল? হাত কেটে এভাবে দাঁড়িয়ে আছেন, দেখুন কি রকম রক্ত পড়ছে। সেজন্যই তো তোমার কাছে এলাম। শান্ত কণ্ঠ ইলাফের। আয়াত কিছু না বলে রুমে চলে যায়। এইট বক্স বের করে খাটে রাখে। বারান্দায় গিয়ে ইলাফের হাত টেনে রুমে নিয়ে আসে। এখানে বসুন। আয়াত ইশারা করে খাটের দিকে। ইলাফ ও ভালো ছেলের মতো বসে পড়ে। আয়াত ইলাফের পাশে বসে পড়ে। তার হাতটা নিজের হাতে নিয়ে কোলের উপর রাখে। রক্ত পরিষ্কার করে দিতে থাকে।
আপনার সমস্যা কি বলুন তো? কতখানি রক্ত বের হয়েছে দেখেছেন? এতক্ষণ খাম্বার মতো বসে না থেকে আরো আগে বললে কি হতো? শরীরে কি রক্ত বেশি হয়ে গেছে? বেশি হলে কিছু ডোনেট করে দেন। জায়গায় জায়গায় এভাবে রক্ত অপচয় না করে মানুষের উপকার করলেও তো পারেন। আয়াত একনাগাড়ে বকে যাচ্ছে, ইলাফ শান্ত দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াতকে ইলাফের কাছে এখন বউ বউ লাগছে। কি সুন্দর করে তাকে বকা দিচ্ছে। এই কেয়ারটুকুই তো সে চায়, শুধু কেউ তাকে ভালোবাসবে, তার জন্য চিন্তা করবে, একটু যত্ন করবে, এটাই তো। ইলাফ গোপনে মৃদু হাসে। মনে মনে বলে ওঠে, বউ হওয়ার সময় হয়ে গেছে তোমার আয়াত যান। রেডি হয়ে যাও। এই নেন, ব্যান্ডেজ করা শেষ আপনার। ইলাফ তাকায় হাতের দিকে। থ্যাঙ্কস। থ্যাঙ্কস দিতে হবে না, এটা আমার দায়িত্ব। হুমুম। ইলাফ উঠে বারান্দায় চলে যায়। আয়াত ও ইলাফের পিছু পিছু বারান্দায় চলে যায়। আচ্ছা, একটা কথা বলেন, এত রাতে আপনার হাত কাটলো কিভাবে? আমি নিজের ইচ্ছায় কেটেছি। কি হহ? চোখ বড় হয়ে যায় আয়াতের। ইলাফ কিছু বলে না, সে এক মনে আয়াতের দিকে তাকিয়ে আছে। সত্যি সে হাতটা নিজের ইচ্ছায় কেটেছিল আয়াতের কাছে আসার জন্য। আপনি কি পাগল? হুমুম। আয়াত ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে। এই লোকটাকে কিছু বলাটাই বেকার। ঘুরে গিয়ে রেলিং ধরে দাঁড়ায়। ইলাফ আয়াতের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। এই যে মিস সেলোকেশি। আয়াত ঘুরে ইলাফের দিকে। এত রাতে এভাবে যে বাইরে দাঁড়িয়ে আছো জানো তো, ওই যে দূরে তেঁতুল গাছটায় ভূত পেতনি থাকে। বাইরে ইশারা করে ইলাফ বলে উঠে। আয়াত কিছুটা ভয় পায়। কিন্তু চোখ মুখ স্বাভাবিক রেখে বলে, আমি এত বড় একটা মেয়ে, এসব ভূতে বিশ্বাস করব আপনার মনে হয়? কেন, ভূতেরা কি বড় মেয়েদের কিছু করে না? আমি ভয় পাই না। সত্যি ভয় পাও না? আপনি যত কিছুই বলেন না কেন, আমি ভয় পাব না। ভালো ভালো, যখন আমি বেঁচে ছিলাম তখন আমিও ভয় পেতাম না, বিশ্বাসও করতাম না। এখন তো মরে গেছি, এখন একটু আধটু বিশ্বাস করি। আয়াত তাকায় ইলাফের দিকে। কথাটা বোধগম্য হতেই ধক করে উঠে তার কলিজা। ভয়ে গলা শুকিয়ে গেছে তার। আমতা আমতা করে বলে উঠে, ককি যা তা বলছেন, এসব মজা আমি একদম পছন্দ করি না। কে বলল আমি তোমার সাথে মজা করছি? ইলাফ মুখটা সিরিয়াস রেখেই বলে উঠে, কিন্তু মনে মনে সে হাসছে। আয়াতের ভয়ার্ত মুখ দেখতে ভালোই লাগছে। আমি জানি আপনি আমার সাথে মজা করছেন। তোমার সাথে কি আমার মজার সম্পর্ক? নাকি আমি তোমার কিছু হই? আয়াত ভাবে, হ্যাঁ তাই তো, উনার সাথে তো আমার মজার কোন সম্পর্ক নেই, আর উনি মজা করার মতো মানুষও নয়। আয়াত কাদো কাদো মুখে তাকায় ইলাফের পানে। প্লিজ আমাকে মারবেন না, আমি এখনো ছোট, আমার এখনো বিয়ে হয়নি, বাচ্চা হয়নি। আমার অনেক স্বপ্ন, আমার এক ক্রিকেট টিম বাচ্চা হবে। এখন আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বিয়ের আগে আমার জামাই বিধবা হয়ে যাবে। আর আমার বাচ্চারা মাহারা হয়ে যাবে। আমার ক্রিকেট টিমের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। প্লিজ আমাকে ক্ষমা করে দেন প্লিজ। ইলাফ নিজের হাসি আটকে রাখতে না পেরে উচ্চস্বরে হেসে দেয়। এই প্রথম আয়াত তাকে হাসতে দেখেছে। ইলাফ নিজেও জানে না হাসলে তাকে ঠিক কতটা সুন্দর লাগে। আয়াত অবাক হয়ে ইলাফের দিকে তাকিয়ে আছে। কতটা প্রাণোচ্ছল লাগছে ইলাফকে। আয়াতের কাছে মনে হচ্ছে কোন পাথরের বুকে প্রাণ ফিরে এসেছে। ইলাফ হাসছে আর আয়াত গভীর চোখে ইলাফকে দেখছে। এবার ইলাফের চোখ যায় আয়াতের দিকে। আয়াত মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। মুখে হাসি রেখেই এগিয়ে আসে আয়াতের দিকে। ইলাফ একদম আয়াতের কাছাকাছি চলে আসে। আয়াতের সামনে দাঁড়িয়ে ঘাড় কাত তাকায় আয়াতের দিকে। বাতাসে আয়াতের খোলা চুলগুলো উড়ছে। এক হাতে আলতো করে আয়াতের চুল হাতে নেয় ইলাফ। নাকের কাছে নিয়ে গভীরভাবে শ্বাস নেয়। আয়াতের চুলের ঘ্রাণ তাকে মাতাল করে দিচ্ছে। চুল ছেড়ে দিয়ে আরো কিছুটা কাছে যায় আয়াতের। ফিসফিস করে বলে ওঠে, এহসান কি তোমাকে এতগুলো বাচ্চা দিতে পারবে? আয়াত নিজের অজান্তে বলে উঠে, আমি তো এহসানের বাচ্চার মা হতে চাই না। ইলাফ মৃদু হাসে। তাহলে কার বাচ্চার মা হতে চাও তুমি? আমি তো, ধ্যান ভাঙ্গে আয়াতের। কি বলছে সে এসব? এহসানের সাথে বিয়ে হলে তাকে এহসানেরই বাচ্চার মা হতে হবে। আয়াত কাচুমাচু করে চোরের মধ্যে এদিক সেদিকে চোখ ঘুরায়। আমার ঘুম আসছে, আমি যাই, বলে দৌড়ে রুমে চলে যায়। গভীর নিস্তব্ধ রাত, চাঁদের একটি পোর্ট্রেট সামনে নিয়ে বসে আছে আকাশ। ছবিতে চাঁদের হাস্যোজ্জ্বল মুখটা ঝলঝল করছে। মাত্র এটা এঁকে শেষ করেছে সে। পরনে একটা সাদা রঙের শাড়ি।
দুহাতে লাল গোলাপের গাজরা, লম্বা চুল পিঠে গড়াগড়ি খাচ্ছে। জানালার একপাশে জানালার দিকে হালকা মুখ করে দাঁড়িয়ে আছে। এক হাত জানালার উপর রাখা। জানালা দিয়ে সদূরে আকাশ দেখা যাচ্ছে। তুলোর মতো মেঘগুলো সূর্যের আলোয় চিকচিক করছে। সেদিকেই তাকিয়ে আছে চাঁদ। ছবিতে চাঁদকে অনেক লাশ সময়ই লাগছে। আকাশ ছবিটাতে আলতো হাত ভোলায়। আকাশের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আকাশ ধীর কণ্ঠে বলে উঠে, কেন চাঁদ কেন? তোর কি আমার কথা মনে পড়ে না? আমি যে তোকে এত মিস করি, তোর কি একটুও হৃদয় পুড়ে না? তোর শূন্যতা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। তুই বলেছিলি তুই ছাড়া যাতে অন্য কারো সাথে আমি বন্ধুত্ব না করি। দেখ, তুই ছাড়া আমি কখনো কোন বন্ধু বানাইনি। তুই ছাড়া আমি আর কারো সাথে বন্ধুত্ব করিনি। নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছি। কিন্তু তুই ঠিকই বন্ধু বানিয়েছিস। এখন তো তোর জীবনে আবার অন্য কেউ চলে এসেছে। গম্ভীর হয়ে যায় আকাশের মুখ। দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে আবার বলে ওঠে, কিন্তু আমি তোকে অন্য কারো কখনোই হতে দিব না। তুই শুধু আমার, আর সারা জীবন আমারই থাকবি। হাত থেকে চাঁদের ছবিটা একটা টেবিলের উপর রাখে আকাশ। এরপর একটা গিটার নিয়ে এসে চাঁদের ছবির সামনে বসে পড়ে। গিটার চালিয়ে গান ধরে। সকালবেলা সবাই বসে আছে ডাইনিং টেবিলে। তখন আগমন ঘটে সেখানে ইলাফের। আয়াত মাথা নিচু করে এক মনে খাচ্ছে। সে ইলাফকে দেখতে পায়নি। জামশেদ ইলাফের দিকে তাকিয়ে বলে ওঠে, কি হলো ইলাফ, আজকে অফিসে যাওনি? সবাই মাথা তুলে তাকায় ইলাফের দিকে। আয়াতও তাকায়। উপর নিচে একবার ইলাফকে পরখ করে নেয়। পরনে সাদা ট্রাউজার আর কালো পোলো শার্ট। জিম করা ফিট বডি এদিক সেদিকে দিয়ে উকি দিচ্ছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে কিছুটা। এক হাত পকেটে গুজে আরেক হাতে ফোন চালাতে চালাতে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। ইলাফ আর চোখে একবার আয়াতকে দেখে নেয়। তার দিকেই তাকিয়ে আছে। চেয়ার টেনে বসে পড়ে সে। টেবিলের একদম একটা কর্নারে বসেছে। আয়াত মনে মনে বলে, এক ডাইনিং টেবিলে সবাই অথচ কত দূরত্ব। এক বাড়িতে থেকে কে এমন থাকে আল্লাহই ভালো জানে। ইলাফ বসতে বসতে ফোনে চোখ রেখেই জামশেদের উদ্দেশ্যে বলে উঠে, আজকে যাব না। আয়াত গোপনে মুখ বাঁকায়, উহহ ঢং, কথাটা মাথা তুলে বলা যায় না বলেই আবার খাবারে মনোযোগ দেয়। এহসান 3 দিনের জন্য ঢাকার বাইরে গেছে অফিসের কাজে। এজন্য অবশ্য আয়াত মনে মনে খুশি হয়েছে। 3 দিন আর এই এহসানের যন্ত্রণা তাকে সহ্য করতে হবে না। মেয়ের এসে ইলাফের খাবার দিয়ে যায়। আয়াত আর চোখে একবার খাবারের দিকে তাকায়। মুখ কুঁচকে ফেলে, ছ্যাঃ কি সব ঘাস পাতা খাচ্ছে, এগুলো কিভাবে খায় মানুষ? আমিও বা কাকে কি বলছি, উনি তো মানুষ না, আস্ত একটা জিরাফ। ইলাফ চুপচাপ খেয়ে যাচ্ছে। ওর ভাব এমন যেন তার আশেপাশে কোন মানুষই নেই, সব গরু ছাগল। এর মাঝে উপস্থিত হয় অনন্যা। ইলাফকে টেবিলে বসে খেতে দেখে এগিয়ে ইলাফের পাশে চেয়ারটায় বসে পড়ে। হেই বেব, গুড মর্নিং। ইলাফের কোন প্রত্যুত্তর নেই। এমনকি সে একবারের জন্য অনন্যার দিকে তাকায় পর্যন্ত নি। এটা দেখ, অনন্যা থমথমে মুখে খেতে শুরু করে। খাওয়া শেষ করে ইলাফ তাকায় জামশেদের দিকে। মুখ মুছতে মুছতে বলে, মিস্টার খান, আপনার সাথে আমার কিছু কথা আছে। সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় ইলাফের দিকে। আয়াত মনে মনে বলে ওঠে, পাগল নাকি, বাপকে নাম ধরে কে ডাকে? হ্যাঁ বলো, জামশেদ বলে উঠে। আমি বিয়ে করতে চাই, শান্ত কণ্ঠে বলে ইলাফ। পাশ থেকে অনন্যা খুশিতে গদগদ হয়ে ওঠে। ইলাফ কি তাকে বিয়ে করার কথা বলবে? এতদিনে কি তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে? জামশেদ অবাক চোখে তাকায় ছেলের দিকে। যে ছেলে কখনো কোন মেয়ের দিকে চোখ তুলে তাকায় না, সেই ছেলে বলছে বিয়ে করবে। এটাও কিভাবে সম্ভব? জামশেদ মনে মনে কিছুটা খুশি হয়। অবশেষে তার ছেলেটা জীবনটা গুছিয়ে নিবে। উনি বলে ওঠে, হ্যাঁ বিয়ে করবে, সেটা তো খুবই ভালো কথা। আমরা কি তাহলে মেয়ে দেখব? প্রয়োজন নেই, মেয়ে আমার পছন্দ করাই আছে। কাট কাট জবাব ইলাফের। অনন্যা তো খুশিতে প্রায় লাফিয়ে উঠবে। তাহলে তো আরো ভালো, বলো কে সে ভাগ্যবতী, আমরা তাহলে বিয়ের কথা আগাবো। ইলাফ একবার আয়াতের দিকে তাকায়। আয়াত তার দিকে তাকিয়ে আছে। ইলাফ চোখ ঘুরিয়ে আবার তাকায় জামশেদের দিকে। মিস্টার খান, আমি আয়াতকে বিয়ে করতে চাই। ভীষণ খায় আয়াত। তার গলায় খাবার আটকে গেছে। কি বলছে পাগল লোকটা? রোশনি গিয়ে পানি এগিয়ে দেয় আয়াতকে, পানি খেয়ে কিছুটা স্থির হয়। উপস্থিত সবাই অবাক চোখে ইলাফের দিকে তাকিয়ে আছে। পাশ থেকে মাহফুজা বলে ওঠে,
কি বলছো তুমি বাবা? আয়াতের বিয়ে এহসানের সাথে ঠিক হয়ে গিয়েছে। তাদের এনগেজমেন্ট হয়ে গিয়েছে। লোকজন সবাই জেনে গেছে ওদের দুজনের কথা। তোমার যদি আয়াতকে পছন্দই ছিল তাহলে আগে বলতে আমরা তাহলে সেই ব্যবস্থা করতাম। পাশ থেকে জামশেদ বলে উঠে, হ্যাঁ তাই তো। বিয়ের হওয়ার কথা, বিয়ে হয়নি তো। আর তাছাড়া আমি এখানে কারো মতামত নিতে আসিনি, আমি আমার সিদ্ধান্ত জানাতে এসেছি, বলে উঠে দাঁড়ায় ইলাফ। জামশেদ আবার বলে উঠে, এহসান এটা কখনো মানবে না, আর তাছাড়া তোমার একার সিদ্ধান্ত তো হবে না, আয়াতের সিদ্ধান্ত ও প্রয়োজন। ইলাফ এবার পূর্ণদৃষ্টি মেলে তাকায় আয়াতের দিকে। আয়াত এখনো বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। ইলাফ আবার তাকায় জামশেদের দিকে। আয়াত চাইলেও বিয়ে হবে, না চাইলেও বিয়ে হবে, বলে আয়াতের পাশে গিয়ে দাঁড়ায়। আয়াতের হাত ধরে এক হেঁচকা টানে তাকে চেয়ার থেকে দাঁড় করায়। এরপর ইলাফ আয়াতের হাত ধরে টানতে টানতে সিঁড়ির কাছে নিয়ে আসে। টেবিলে নিস্তব্ধতা বিরাজ করছে। মাহফুজা বেগম জামশেদের দিকে তাকিয়ে আছে। পাশ থেকে রোশনি বলে ওঠে, মমো ড্যাড, আমার মনে হয় আয়াতকে ইলাফ ভাইয়ের সাথেই ভালো মানাবে। ভাই এত বছরে এই প্রথম কাউকে পছন্দ করেছে। আয়াতই পারবে ভাইকে ভালো রাখতে, তার জীবনকে গুছিয়ে দিতে। জামশেদও বলে ওঠে, হ্যাঁ আমারও তাই মনে হয়। আয়াত ভালোয় ভালোয় রাজি হয়ে গেলেই হয়। মাহফুজা বেগম বলে ওঠে, কিন্তু আয়াত যদি না রাজি হয়? আর তাছাড়া এহসানকে কিভাবে বোঝাবো? ইলাফের কথা শুনলে তো সে আগুন লাগিয়ে দিবে। আমাদের কিছু করার নেই মাহফুজা, ইলাফকে তো চিনো, সে একবার যখন বলেছে তখন সে আয়াতকে বিয়ে করেই ছাড়বে। তপ্ত নিঃশ্বাস ছাড়ে মাহফুজা। আবার দুই ভাইয়ের মাঝে ঝামেলা শুরু হবে। অনন্যা খাবারের প্লেট ধাক্কা দিয়ে সরিয়ে দাঁতে দাঁত চেপে শব্দ করে চলে যায় সেখান থেকে। কি করছেন আপনি? হাত ছাড়ুন, ছাড়ুন বলছি। আয়াতের কোন কথাই ইলাফের কানে পৌঁছেনি। আয়াত ছাড়াতে চাইলে ইলাফ আরো জোর করে চেপে ধরে। আয়াত ব্যথায় কোকিয়ে ওঠে। কি করছেন? ছাড়ুন, লাগছে আমার। ইলাফ সিঁড়ি দিয়ে এক প্রকার টেনে হিচড়ে আয়াতকে নিজের রুমে নিয়ে যায়। রুমে ঢুকে দরজা আটকে দেয়। আয়াত একটু ভয় পেয়ে গেল। না জানি এই ইলাফ এখন তার সাথে কি করবে। ইলাফ এসে আয়াতের দুবাহুতে হাত রাখল। আয়াত মৃগী রোগীর মতো থরথর করে কাঁপতে থাকল। ইলাফ হঠাৎ করে আয়াতকে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ জড়িয়ে ধরায় আয়াত ভয়ে শক্ত হয়ে জমে গেল যেন। ইলাফ আরো শক্ত করে জড়িয়ে ধরে, এমন ভাবে জড়িয়ে ধরেছে যাতে আয়াতের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তার মনে হচ্ছে তার শরীরের সকল হাড্ডিগুড্ডি ইতিমধ্যে ভর্তা হয়ে গিয়েছে। আয়াত কম্পিত কণ্ঠে কোনোরকমে বলে, আমায় ছাড়ুন প্লিজ, আমি আপনার কি ক্ষতি করেছি যে এভাবে জাতা কলের মাঝে পিষে মেরে ফেলছেন? ব্যথা লাগছে, ছাড়ুন। উফ, এতটুকু বলতেই যেন দম ফুরিয়ে গেল আয়াতের। ব্যথার কথা শুনে ইলাফ হাত আলগা করে ধরল। আয়াত কিছুটা আলগা হতেই ইলাফকে মৃদু ধাক্কা দিয়ে নিজের থেকে সরালো। বুক ভরে শ্বাস নিল কতক্ষণ। বাপরে, আর কিছুক্ষণ এভাবে থাকলে আমার প্রাণ পাখিটা টুপ করে উড়াল দিত। শ্বাস নিয়ে আয়াত তাকায় ইলাফের দিকে। চোখে মুখে রাগের আভাস। কি সমস্যা আপনার? আমাকে এভাবে এখানে কেন নিয়ে এসেছেন? আর নিচে এসব কি বলে এসেছেন? ইলাফ আয়াতের দিকে তাকিয়ে গিয়ে খাটে বসল। পায়ের উপর পা তুলে হাত দুটো পিছন দিয়ে খাটে রাখল। এরপর হাতে ভর করে পিছনে কিছুটা হেলান দিয়ে বসল। ইলাফের এমন গাছাড়া ভাব দেখে আয়াতের পিত্তি জ্বলে গেল যেন। আয়াত গিয়ে ইলাফের সামনে দাঁড়ালো। মুখে কি কুলো পেতেছেন নাকি কথা বলছেন না কেন? এখানে কেন নিয়ে এসেছেন আমাকে? ইলাফ কিছু বলল না। সে সোজা হয়ে বসে আয়াতের হাত ধরে টেনে এনে তার পাশে বসালো। আয়াতও কিছু না বলে ইলাফের পাশে বসল। ইলাফ আয়াতের দিকে ঘুরে এক পা খাটে তুলে বসল। সন্তপূর্ণে আয়াতের হাত নিজের হাতের মুঠোয় নিল। চোখে চোখ রাখল আয়াতের। আয়াত এখনো বুঝতে পারছে না লোকটা কি করতে চাইছে। আয়াত তাকালো ইলাফের চোখে। লোকটা গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ইলাফ এবার নিজের পুরুষালী কণ্ঠকে কিছুটা খাদে নামিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, আমি তোমাকে বিয়ে করতে চাই আয়াতজান। এই ছোট একটা কথায় আয়াতের মন সদ্য ফোটা পুষ্পের ন্যায় পুলকিত হয়ে উঠল। এক অজানা শিহরণে আয়াতের পুরো শরীর একবার কেঁপে উঠল। তার শিরোদাঁড়া বেয়ে এক শীতল স্রোত বয়ে গেল। ইলাফ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল আয়াতের পানে। আয়াত ইলাফের চোখের ভাষা বোঝার চেষ্টা করল, কিন্তু বরাবরের মতো সেই ব্যর্থ হল। আয়াতের ধ্যান ভাঙ্গলে সে টান দিয়ে ইলাফের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল।
ইলাফের কিছুটা রাগ হলো কিন্তু প্রকাশ করল না। আয়াত ইলাফের দিকে তাকিয়ে বলে উঠল, অসম্ভব, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনাকে আমি চিনি না, জানি না কিভাবে বিয়ে করব আপনাকে। তুমি তো এহসানকেও চিনতে না জানতে না, তাহলে ওকে কিভাবে বিয়ের জন্য রাজি হয়েছ? শান্ত কণ্ঠ ইলাফের। আয়াত মনে মনে ভাবে, হ্যাঁ তাই তো, এহসানকেও আমি ঠিকভাবে চিনি না জানি না, কিন্তু তার মানে তো এই না যে এখন ইলাফকে বিয়ে করতে হবে। আয়াত আবার বলে ওঠে, অসম্ভব, এহসানের ব্যাপারটা ছিল অন্যরকম, তাকে আমার বাবা মা পছন্দ করেছে। আর তাছাড়া আমি এখন আপনার ভাইয়ের বাগদত্তা। সম্পর্কে আপনি আমার হবু বরের বড় ভাই। আপনাকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। ইলাফের চোয়াল শক্ত হয়ে গেল। চোখ রাখল আয়াতের চোখে। ইলাফের চোখে চোখ পড়তেই আয়াতের কলিজা কেঁপে উঠল। কি শান্ত চাহনি, কিন্তু তাও আয়াতের কাছে ভয়ঙ্কর ঠেকল। চোখের সাদা অংশ মুহূর্তেই রক্তিম বর্ণ ধারণ করেল। আগুনের ফুলকির ন্যায় জ্বলজ্বল করছে, কিন্তু মুখের ভাবভঙ্গি একদম স্বাভাবিক রেখেই বলল ইলাফ, বিয়ে তোমাকে আমাকেই করতে হবে আয়াত জান। আয়াত চোখ বড় বড় করে তাকালো ইলাফের দিকে। সেই বুঝতে পারছে সিংহের খাঁচায় আটকা পড়েছে সে। আমতা আমাতা করে বলল, আমার মা বাবা যেখানে বলবে আমি সেখানেই বিয়ে করব। তোমার মা বাবা যদি আমার সাথে বিয়ে দিতে রাজি হয়ে যায় তাহলে আমাকে বিয়ে করতে তোমার কোন সমস্যা হবে না তো? তাহলে সেটা তখন দেখা যাবে। আর তাছাড়া এহসান আমাকে ভালোবাসে, তার সাথে আমার এনগেজমেন্ট হয়ে গিয়েছে, আমি কিছুতেই ঠকাতে পারবো না তাকে। ভালো তো আমিও তোমাকে বাসি আয়াত জান। আয়াত চমকে তাকায় ইলাফের দিকে। ভালোবাসেন মানে কখন ভালবাসলেন আমাকে? আপনার সাথে তো আমার মাত্র কয়েকবারই দেখা হলো, এর মধ্যেই আপনি ভালোবেসে ফেললেন? এত সহজ ভালোবাসা? ইলাফ সোজা হয়ে উঠে দাঁড়ালো। এক হাত পকেটে ঢুকিয়ে আরেক হাতে চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে বলে উঠল, এত কিছু বলতে পারবো না, কখন ভালোবেসেছি, কিভাবে ভালোবেসেছি, শুধু জানি তোমাকে ভালোবাসি। আয়াত চেঁচিয়ে উঠল, বললেই হলো নাকি, আমি তো আপনাকে ভালোবাসি না। ইলাফ আয়াতের দিকে কিছুটা ঝুঁকে গেল। আয়াত বসা অবস্থায় মাথাটা একটু পিছিয়ে নিল। ইলাফ আয়াতের কানের কাছে গিয়ে ফিসফিস করে হাসকি কণ্ঠে বলল, তোমাকে ভালোবাসতে হবে না আয়াত জান, আমার একার ভালোবাসাই আমাদের জন্য যথেষ্ট। আয়াত নাক মুখ কুঁচকালো। ইলাফ আয়াতের মুখে একটা ফু দিল। চোখ বন্ধ করে নিল আয়াত। ইলাফ মুচকি হেসে উঠে দাঁড়ালো। আয়াত একটা নিঃশ্বাস নিয়ে ইলাফের দিকে তাকালো। ইলাফ দুই হাত পকেটে ঢুকিয়ে আবার বলতে লাগলো, আমার কাছ থেকে চলে যাওয়ার কথা চিরতরে ভুলে যাও আয়াত জান। উইদাউট মাই পারমিশন তুমি কোথাও যেতে পারবে না। এবার আয়াতের রাগটা তিরতির করে বেড়ে গেল। সে সোজা হয়ে ইলাফের মুখোমুখি দাঁড়ালো। কর্কশ গলায় বলে উঠল, কেন কেন? আপনার পারমিশন নেব কেন? আপনার কোন কথা শুনতে আমি বাধ্য নই? তুমি বাধ্য আয়াত জান, কারণ আমি তোমাকে ভালোবাসি। শেষের কথাটা আয়াতের কানে ফিসফিস করে বলল। আয়াত কিছুটা কেঁপে উঠল। সে বুঝতে পারল না এই অনুভূতিটা কিসের। আমি যেহেতু তোমাকে ভালোবাসি, তাই তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না, সারা জীবন আমার সাথে থাকতে হবে। আয়াত মনে মনে বলে, যা ভাবছি তাই ঠিক, এই ছেলেটা আসলেই পাগল। আপনি আসলেই একটা পাগল ইলাফ। তোমার জন্যই পাগল আয়াত জান, তুমি তো আমাকে পাগল করে দিয়েছ। আয়াত ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। সেই বুঝতে পেরেছে তার রক্ষা নেই। ইলাফ তাকে অদৃশ্য জালে আটকে ফেলেছে। আয়াত আবার বলে উঠল, ঠিক আছে, যখন বিয়ে হবে তখন দেখা যাবে, আপাতত এখন আমার বিয়ে করার কোন মুড নেই। তার মানে তুমি রাজি? আশ্চর্য! আমি কখন বললাম আমি রাজি? আপনি আগে মা বাবা সবাইকে রাজি করুন, এরপর না হয় দেখা যাবে। তোমার এত চিন্তা করতে হবে না আয়াত জান, আমি যখন বলেছি বিয়ে হবে তখন বিয়ে হবেই বলে আয়াতের দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারল। আয়াত ভ্রুকুঁচকে একবার তাকালো ইলাফের দিকে, ইলাফের চোখে মুখে খুশির ঝিলিক। আয়াত মনে মনে ভাবে, এত খুশি হওয়ার কি আছে পাগল লোক। ঠিক আছে, এখন আমাকে যেতে দিন, খিদে পেয়েছে আমার, খাবো এখন। তখন তো ঠিকভাবে খেতেও দেননি অসভ্য লোক একটা বলেই মুখ বাঁকিয়ে হাঁটা ধরে আয়াত। ইলাফ এক দৌড়ে আয়াতের হাত ধরে নিজের দিকে টান মারে, আচমকা টানে আয়াত তাল সামলাতে না পেরে ইলাফের বুকের উপর এসে পড়ে। আয়াতের মুখের উপর চলে আসা অবাধ্য চুলগুলো আলতো হাতে কানের পাশে খুঁজে দেয় ইলাফ। আয়াত কিছুটা কেঁপে উঠে। আয়াতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠে, আমাকে কখনো ছেড়ে যেও না আয়াত জান।
আমি খুব একা, কেউ আমাকে ভালোবাসে না, আমাকে ছেড়ে যেও না প্লিজ। বুক কেঁপে উঠে আয়াতের। তার কাছে ইলাফের কণ্ঠটা অনেক অসহায় মনে হয়েছে, এতটা করুণ সুরে, এত সোজাসাপটা আবদার, অথচ লোকটাকে দেখলে বোঝার উপায় নেই সে এতটা একা, নিজেকে একটা খোলসের মধ্যে আবৃত করে রেখেছে। ইলাফ অসহায় চোখে তাকায় আয়াতের দিকে, আয়াতের মনে অজানা অনুভূতিরা ডানা ঝাপটাচ্ছে। আয়াত মুচকি হাসে ইলাফের দিকে তাকিয়ে। ধীর কণ্ঠে বলে, হাতটা ছাড়ুন, আমার খিদে পেয়েছে। ইলাফ ছেড়ে দেয়, আয়াত নিঃশব্দে চলে যায় সেখান থেকে। ইলাফ চুল খামচে ধরে, ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসে। তার আয়াতজান খুব জলদি তার হয়ে যাবে। আয়াত বেরিয়ে এসে বুক ভরে নিঃশ্বাস নেয়। আসলে তার কোন খিদে পায়নি, তখন পেট ভরেই খেয়েছিল। ইলাফের রুমে আর এক মুহূর্ত থাকলে নিশ্চিত তার বন্ধ হয়ে মারা যেত। এজন্যই খাওয়ার অজুহাত দিয়ে এখান থেকে বেরিয়ে এসেছে। নিজের রুমে চলে যায় আয়াত। বিকেল বেলা আয়াত আর রোশনি সুইমিং পুলের পাশ ঘেঁষে হাঁটছে। আয়াত, কি ভেবেছ? কোন ব্যাপারে? ইলাফ ভাইয়ের ব্যাপারে। আয়াত একটা দীর্ঘশ্বাস ছাড়ে। রোশনি, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। তোমার ইলাফ ভাইকে আমি চিনি না, জানি না, এরকম একটা বদরাগী লোককে আমি কিভাবে বিয়ে করব বলো। আর তাছাড়া আমি এহসানকে ঠকাতে চাই না, এহসান অনেক কষ্ট পাবে। তুমি কি এহসান ভাইকে ভালোবাসো? আয়াত কিছুক্ষণ চুপ করে থাকে। তোমার এহসান ভাই মানুষটা খারাপ না রোশনি, কিন্তু সত্যি কথা বলতে এহসানকে আমি পছন্দ করি না, ভালোবাসা তো দূরের কথা। আমার বাবা মায়ের মান সম্মানের কথা চিন্তা করেই আমি সেদিন রাজি হয়েছিলাম। অথচ আমি এখনো বুঝতে পারছি না এহসানের সাথে বিয়ে হলে আমি কিভাবে সারা জীবন মানিয়ে নিব রোশনি। রোশনি আয়াতের দিকে তাকিয়ে আলতো ভাবে তার হাত দুটো টেনে নেয় নিজের কাছে। এখনো অনেক সময় আছে আয়াত, তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। জীবন একটাই, আর একটা ভুল সিদ্ধান্তই তোমার জীবনটা তছনছ করে দিতে পারে। তোমার জীবনের সিদ্ধান্ত তোমার নিজেরই নেওয়া উচিত। আমার মনে হয় তোমার ইলাফ ভাইকে নিয়ে ভাবা উচিত। এতে তোমার জন্যই ভালো। আয়াত প্রশ্নাতুর চোখে চোখ রাখে রোশনির দিকে। মেয়েটা হয়তো তাকে কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। রোশনি আয়াতের হাত ছেড়ে দ্রুত চলে যায় সেখান থেকে। আয়াত একমনে সেখানে দাঁড়িয়ে ভাবছে। ইলাফ বারান্দায় দাঁড়িয়ে কখন থেকে আয়াতকে দেখে চলছে। সেই বুঝতে পারছে আয়াত কিছু ভাবছে। পিছন থেকে ধাক্কা খেয়ে তাল সামলাতে না পারে সুইমিং পুলে পড়ে যায় আয়াত। আচমকা পড়ে যাওয়ায় নাকানি চুবানি খেয়ে যায়। নাকে মুখে পানি ঢুকে তার। অবস্থা বেগতিক হয়ে পড়ে। কোন রকমে সোজা হয়ে দাঁড়িয়ে সামনে তাকাতে দেখতে পায় অনন্যা তার দিকে তাকিয়ে ক্রূর হাসছে। আয়াতকে ধাক্কা দিতে দেখে চোয়াল শক্ত হয়ে যায় ইলাফের, সে দ্রুত টাওয়াল নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আয়াত এখনো অনন্যার দিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। অনন্যা দাঁতে দাঁত চেপে বলে উঠে, খুব শখ ইলাফের বউ হওয়ার। লজ্জা করে না তোমার? বিয়ে ঠিক হয়ে গেছে, তাও হবু বরের ভাইয়ের দিকে নজর দিতে। ক্যারেক্টারলেস মেয়ে যাকে দেখে তার গলায় ঝুলে পড়তে মন চায়। স্লাট একটা। আয়াত নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, যে কিনা সব সময় ছেলেদের থেকে দূরে দূরে থেকেছে, কখনো কোন ছেলের সাথে সম্পর্ক পর্যন্ত জোড়ায়নি, তাকে কিনা স্লাট বলছে। আয়াতের মাথা ভনভন করছে। এদিকে নাকে মুখে পানি ঢুকে যাওয়ায় জ্বালা করছে। রাগে, দুঃখে, ব্যথায়, অপমানে আয়াতের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। এর মধ্যেই ইলাফ এসে আয়াতকে টেনে তুলে। আয়াতের গায়ে টাওয়াল জড়িয়ে রক্ত চক্ষু নিয়ে তাকায় অনন্যার দিকে। ভয় অনন্যার গলা শুকিয়ে আসছে। এই সময় ইলাফ এখানে আসবে সে ভাবতেই পারেনি। অনন্যা কিছু বুঝে ওঠার আগেই ইলাফ শক্ত হাতে তার গলা চেপে ধরে। ইলাফের চোখের সাদা অংশ লাল বর্ণ ধারণ করেছে। ইলাফ চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে রাগে গোজগোজ করতে করতে বলে ওঠে, স্লার, কাকে বলছিস? তুই নিজে কি ভুলে গেছিস? তোর এত বড় সাহস, তুই আমার আয়াতকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস, আজকে তোকে আমি মেরাই ফেলবো। এইদিকে অনন্যার দম বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস আটকে গেছে তার। চোখ মুখ উল্টে আসছে। সে প্রাণপণে ইলাফের হাত ছাড়াতে ব্যস্ত, কিন্তু ইলাফের শক্ত পুরুষালী হাতের শক্তির সাথে কুলিয়ে উঠতে পারছে না। অবস্থা বেগতিক দেখে আয়াত দৌড়ে ইলাফের বাহু ধরে দাঁড়ায়। হালকা উঁচু আওয়াজে বলে উঠে, ছেড়ে দিন ইলাফ, মরে যাবে তো, প্লিজ এমন করবেন না। ইলাফ আয়াতের দিকে তাকায়। আয়াতের করুণ চেহারা দেখে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে জোরে জোরে কেসে ওঠে অনন্যা। কোনোরকমে জান ফিরে পেয়েছে সে। আরেকটুর জন্যে ইলাফ তাকে দুনিয়া ছাড়া করত।
ইলাফ অনন্যাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। আঙ্গুল উছিয়ে বলে ওঠে, আর কখনো যদি আয়াতের আশেপাশেও তোকে দেখেছি সেই দিনই হবে তোর শেষ দিন। এই ছায়া নীতিজা ইলাফকে নতুন করে চেনাতে হবে না তোকে নিশ্চয়ই, বলে আয়াতের হাত ধরে সেখান থেকে নিয়ে যায়। অনন্য রাগে ফুঁচতে ফুঁচতে বলে উঠে, এটার প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। আয়াতের মনে এখনো অনন্যার তখনকার বলা কথাগুলো বাজছে, সত্যি তো সে কি করছে এটা এখন অনন্যা বলছে কয়েকদিন পর যখন সবাই জানবে তখন সবাই তাকে বলবে, সবাই তার চরিত্রের দিকে আঙ্গুল তুলবে। আয়াতের চোখ বেয়ে এখনো পানি পড়ছে। সিঁড়ির কাছে আসতেই আয়াত এক ঝাটকায় ইলাফের হাত ছাড়িয়ে ধরে নিজের রুমে চলে যায়। ইলাফ পিছন থেকে ডেকে উঠে, আয়াত শোনো আমার কথা। আয়াত না শুনেই চলে যায়। ইলাফ বুঝতে পারে অনন্যার কথা আয়াতের সম্মানে লেগেছে। তার মন চাইছে এক্ষুনি অনন্যাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। কিছুক্ষণ পর ইলাফের হাত ছেড়ে আয়াত দৌড়ে নিজের রুমে চলে আসে। এসেই ওয়াশরুমে ঢুকে পড়ে। পানি ছেড়ে দিয়ে তার নিচে বসে পড়ে। অনন্যার কথাগুলো তার খুব সম্মানে লেগেছে। চোখের পানি বাঁধ মানছে না তার। প্রায় 2 ঘন্টা পর ধীরে ধীরে বেরিয়ে আসে সে। চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে ভালোভাবে দেখে নেয় একবার। কেন আমার সাথে এসব হচ্ছে? চাইলে কি আমি আর 10টা সাধারণ মেয়ের মতো চলাফেরা করতে পারতাম না? আমি তো কখনো কারো কোন ক্ষতি করিনি, তাহলে একের পর এক আমার সাথে এমন হচ্ছে কেন? কেন আমার জীবন থেকে শান্তি নামক জিনিসটা বিলুপ্ত হয়ে যাচ্ছে? আয়াত একমনে নিজের দিকে তাকিয়ে বিড়বিড় করে যাচ্ছে। তার চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে ঠিক করে নেয় সে কিছুতেই আর এ বাড়িতে থাকবে না। আয়াত গিয়ে খাটে বসে পড়ে। হঠাৎ তার চোখ যায় বারান্দার দরজার দিকে। ইলাফ বুকে হাত গুজে দরজায় হেলান দিয়ে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আচমকা ইলাফকে দেখে আয়াত কিছুটা ভয় পায়। সে এখন ইলাফকে এখানে আশা করেনি। তখনকার কথা মনে পড়তেই কষ্টে অভিমানে মুখ ফিরিয়ে নেয়। ইলাফ আয়াতকে ভালোভাবে লক্ষ্য করে, পরনে হালকা গোলাপি একটা টপ সাথে সাদা পায়জামা। চোখ দুটো ফুলে লাল হয়ে আছে, অনেকক্ষণ কান্না করাই এই অবস্থা হয়েছে। পুরো মুখ লাল বর্ণ ধারণ করেছে। চোখ মুখ ফুলে আছে, নাকের ডগা টকটকে লাল হয়ে আছে। হাতের চামড়াগুলো খানিকটা কুঁচকে গেছে। ভেজা চুল চুইয়ে চুইয়ে পানি পড়ছে, যা তার জামা ভিজিয়ে দিচ্ছে। ইলাফ নিঃশব্দে এগিয়ে যায় আয়াতের পাশে। আয়াত খাটে বসে আছে। ইলাফ সামনে আসতেই আয়াত অন্যদিকে মুখ ফিরিয়ে কিছুটা সরে বসে। ইলাফ এক হেঁচকা টান মেরে দাঁড় করায় আয়াতকে। চোখ মুখ কুঁচকে ফেলে আয়াত, কি হয়েছে, কি এভাবে টানাটানি করছেন কেন? ইলাফ কিছু না বলে টাওয়াল হাতে নেয়। এরপর আয়াতের চুল মুছে দিতে নেয়। আয়াত সরে যেতে নিলে ইলাফ চোখ রাঙিয়ে আদেশের সুরে বলে ওঠে, একদম নাড়াচাড়া করবে না। এরপর আয়াতের পিঠ ঠেকায় তার প্রশস্ত বুকের সাথে। আয়াতও বাধ্য মেয়েদের মতো দাঁড়িয়ে থাকে। ইলাফ যত্ন সহকারে আয়াতের চুল মুছে দিতে থাকে। আয়াত চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে আছে। কোথাও একটা কিছুটা ভালো লাগা কাজ করছে তার। ইলাফ চুল মুছে দিতে দিতে নিজের গলার স্বর কিছুটা খাদে নামিয়ে আয়াতের উদ্দেশ্যে বলে ওঠে, রাগ করেছ আমার উপর? আপনার উপর কেন রাগ করব? আপনি আমার কে হন? শান্ত কণ্ঠে বলে আয়াত, অনন্যার কথায় কষ্ট পেয়েছ আমি জানি। বলো তুমি অনন্যার কি শাস্তি চাও? তুমি যেটা বলবে অনন্যার সাথে ঠিক সেটাই হবে। আমি কারো কোন শাস্তি চাই না, আর তাছাড়া অনন্যা ভুল কি বলেছে? আজ অনন্যা বলছে কাল সবাই বলবে। সবার মুখ কিভাবে বন্ধ করবেন আপনি? সব মানুষকে কিভাবে শাস্তি দিবেন? আয়াতের কথা শুনে ইলাফ আয়াতের বাহু ধরে নিজের দিকে ঘুরায়। আয়াতের দুগালে হাত রেখে কিছুটা উপরে তোলে আয়াতের মুখ। শান্ত দৃষ্টিতে চোখ রাখে আয়াতের চোখে। নিজের কণ্ঠস্বর আগে নেয়, কিছুটা খাদে নামিয়ে বলে ওঠে, তোমার জন্য আমি পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারি আয়াতজান। তোমার দিকে যতজন আঙ্গুল তুলবে সবার আঙ্গুল ভেঙ্গে গুড়িয়ে দিতে পারি। আর যদি সবাইকে শাস্তি দিতে না পারি তাহলেও সমস্যা নেই। তোমাকে লুকিয়ে ফেলবো আমার বুকের ভিতর, নিজের অস্তিত্বে মিশিয়ে ফেলবো। আবৃত করে দেব তোমাকে আমার নিজস্ব খোলসে। কেউ তোমার দিকে আঙ্গুল তুলতে হলে তাকে আগে আমার দিকে আঙ্গুল তুলতে হবে। আমার খোলস সরাতে হবে। আর আমার অস্তিত্ব ডিঙিয়ে তোমাকেই স্পর্শ করার স্পর্ধা এখনো কারো হয়ে ওঠেনি আয়াতজান। যদি কেউ চলেও আসে তাহলে তাকে তার জীবনের বিনিময়ে এর শোধ পূরণ করতে হবে। আয়াত অবাক নয়নে তাকিয়ে আছে ইলাফের দিকে। ইলাফের বলা প্রতিটা কথা আয়াতের হৃদয়ে গিয়ে লেগেছে।
পেটের মধ্যে হাজারো প্রজাপতিরা ডানা ঝাপটে উঠে। অজানা ভালো লাগারা এসে বীর করে আয়াতের হৃদয়ে। ইলাফ আয়াতের দিকে গভীরভাবে তাকিয়ে বলে ওঠে, এখন বলো, আমার উপর অভিমান হয়েছে তোমার, তাই তো? আয়াত কিছু বলে না, সন্তপুয়ার্ণ মাথা নিচু করে নেই। ইলাফ গোপনে হাসে, আবার বলে উঠে, জানো তো অভিমান করলে কি করতে হয়? আয়াত প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকায় ইলাফের দিকে। ছোট্ট করে জিজ্ঞেস করে, কি? ইলাফ ফিসফিয়ে বলে উঠে, অভিমান করলে চুমু খেতে হয়। আয়াত এক ঝাটকায় ইলাফের থেকে দূরে সরে যায়। চোখ বড় করে তাকায় ইলাফের দিকে। কি যাতা বলছেন? সত্যি কথাই তো বললাম, আদর ছাড়া মানুষের অভিমান ভাঙবে কি করে? অভিমানের পর একটু ভালোবাসা আর আদর খুব প্রয়োজন, বুঝলে? আয়াত নিজের কানে হাত দিয়ে চেঁচিয়ে উঠে, চুপ করুন অসভ্য লোক কোথাকার। ইলাফ পকেটে হাত গুজে বাঁকা হাসে, আর এইদিকে আয়াত লজ্জায় লাল নীল সবুজ হয়ে যাচ্ছে। ইলাফের দিকে তাকাতে পারছে না সে। তার কান দুটো গরম হয়ে গেছে, রীতিমতো কান দিয়ে ধোয়া উঠছে। আয়াতের লজ্জা রাঙা মুখটা দেখতে ইলাফের ভালোই লাগছে। আয়াতকে আরেকটু লজ্জায় ফেলতে ইলাফ আবার বলে ওঠে, এদিকে আসো, তোমার অভিমান ভাঙিয়ে দেই। আয়াত আমতা আমতা করে বলে ওঠে, আমি কোন রাগ অভিমান কিছুই করিনি, বের হন আপনি রুম থেকে, এক্ষুনি বের হন। ইলাফ স্ট্যাচুর মতো এক জায়গা দাঁড়িয়ে হাসছে। আয়াত আবার বলে উঠে, ঠিক আছে, আপনাকে যেতে হবে না, আমি বেরিয়ে যাচ্ছি বলে ইলাফকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। ইলাফ খপ করে আয়াতের হাত ধরে ফেলে ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় আয়াতের সামনে। আলতো হাতে আয়াতের সামনে আসা চুলগুলো কানের পিছে গুজে দেয়। ফিসফিস করে বলে ওঠে, লজ্জা পেয়ে তোমাকে এখন একদম চেরি ফলের মতো লাগছে আয়াত জান, মন চাইছে টুক করে খেয়ে ফেলি, বলেই বাঁকা হাসে। আয়াত এবার লজ্জায় কেঁদে দিবে অবস্থা। সে ইলাফের হাত থেকে ছোটার জন্য মুচড়ামুচড়ি শুরু করে দেয়। ইলাফ কিছুটা বিরক্ত হয়। এত ছটফট করছো কেন, সোজা হয়ে দাঁড়াও। আয়াত শুনে না ইলাফের কথা। সে ইলাফের হাত থেকে ছুটার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, এবার ইলাফ আয়াতের হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। দরজার পাশে থাকা স্ট্যান্ড থেকে একটা বড় সাইজের ফুলের টব হাতে নিয়ে আয়াতের হাতে ধরিয়ে দেয়। আয়াত ফেলে দিতে নিলেও পরক্ষণে আবার ধরে পেলে ইলাফের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এটা অনেক ভারী, আমার হাতে কেন দিয়েছেন? ইলাফ শান্ত কণ্ঠে বলে, ভারী দেখেই দিয়েছি যাতে তোমার ছটফটানি কমে, আর সোজা হয়ে দাঁড়াতে পারো। আয়াত ক্ষুব্ধ দৃষ্টিতে তাকায় ইলাফের দিকে। ইলাফ নিজের বুকের উপর হাত দিয়ে হাসকি স্বরে বলে ওঠে, উফ, আর কতবার প্রেমে পড়ব বলো, এইভাবে তাকালে তো তোমাকে অনেক জোশ লাগে আয়াতজান। আয়াত ভীষণ লজ্জা পায়, মনে মনে ভাবে কোন পাগলের পাল্লায় পড়লাম। ভাবনার মাঝে ইলাফ আয়াতের গালে টুপ করে চুমু খায়। এরপর দ্রুত পায়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর এইদিকে আয়াত পাথর হয়ে গেছে। কয়েক মুহূর্তের জন্য সে জমে গেছে। এই অবস্থায় তাকে দেখলে যে কেউ স্ট্যাচু ভাববে। দূর থেকে ইলাফ একবার আয়াতকে দেখে মুচকি হেসে সেখান থেকে চলে যায়। আয়াত আবারও লজ্জায় লাল নীল সবুজ হয়ে যায়। ফুলের টবটা রেখে দিয়ে বিড়বিড় করে বলে ওঠে, অসভ্য জিরাফ কোথাকার। অত্যাধিক জ্বরে কাঁপছে আয়াত, অনেকক্ষণ পানি নিচে থাকায় জ্বরে তার এই অবস্থা। ব্লাঙ্কেট জড়িয়ে শুয়ে আছে সে। জ্বরের কারণে নাড়াচাড়াও ঠিকভাবে করতে পারছে না। রাতে ডিনার করে আসার পরপরই গড়গড় করে ওয়াশরুমে গিয়ে সব উগলে দেয়। কোন রকমে এসে শুয়ে পড়ে। তার শরীরে কোন শক্তি নেই। রাত 1-2 বিসর্গ 4-5। আয়াতের ফোন সেই কখন থেকে বেজে চলছে, মাত্রই একটু চোখ লেগে এসেছিল তার। জ্বরের তীব্রতা আরও বেড়ে গেছে। আশেপাশে হাতড়ে ফোন খোঁজার চেষ্টা করে, তার বালিশের এক কোণে ফোনটা পায়। হাতে নিতে নিতে কলটা কেটে যায়। আয়াত নিভু নিভু চোখে তাকায়। 11 বার কল এসেছে একটা নাম্বার থেকে। ফোন হাতে থাকতে আবার কল আসে। আয়াত ফোনটা রিসিভ করে কানে নেয়। কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, হ্যালো। আয়াত রুমের দরজা খোলো জলদি, কর্কশ কণ্ঠ ইলাফের। ইলাফের কণ্ঠ কর্ণকুহরে পৌঁছাতেই আয়াত মোবাইলটা একবার সামনে আনে। নাম্বারটা একবার দেখে নেয়, ইলাফ দিয়ে সেভ করা। উনার নাম্বার আমি আবার কখন সেভ করলাম, আর উনি বা আমার নাম্বার কোথায় পেয়েছে, ভাবে আয়াত। ভাবনার মধ্যে ফোন থেকে আবার আওয়াজ আসে, ফোনটা কানে নেয় আয়াত। কি হলো, এক কথা কয়বার বলতে হয়, দরজা খোলো। আয়াতের শরীরে কোন শক্তি নেই, সে এখন উঠে দরজা খুলতে পারবে না। তাই সে ধীরে ধীরে বলে ওঠে, কেন? তোমাকে দরজা খুলতে বলেছি আমি। কালকে সকালে আসিয়েন, এখন আমি দরজা খুলতে পারবো না।
আয়াত লাস্ট বার বলছি দরজা খোলো, না হলে আমি দরজা ভেঙে ভিতরে চলে আসব। নিরুপায় হয়ে উঠে পড়ে আয়াত, এরপর পুরো গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে ধীরে ধীরে আগায়, দুর্বল পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। ইলাফ রুমে ঢুকেই বারান্দার থাইয়ের কাছে চলে যায়। এরপর জোর করে থাইয়ের লোকটা ভেঙে দেয়। আয়াত হাবলার মতো তাকিয়ে আছে ইলাফের দিকে। ইলাফ পেছনে ফিরের আগে গজ গজ করে বলে ওঠে, দরজাটা লক করে রেখেছিলে কেন? এটা লক না করে রাখলে তো আমাকে এতক্ষণ অপেক্ষা করতে হতো না। ইলাফের কণ্ঠস্বর শুনে আয়াত কিছুটা কেঁপে ওঠে। ইলাফ এবার পূর্ণদৃষ্টি রাখে আয়াতের উপর, সাথে সাথে তার সকল রাগ উধাও হয়ে চোখে মুখে ক্লান্তি ভর করে। আয়াতের পুরো শরীর ব্ল্যাঙ্কেট দিয়ে জড়ানো। দরজা ঘেঁষে দাঁড়িয়ে আছে সে। চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। ঠোঁটজোড়া ফ্যাকাশে রং ধারণ করেছে, যা এই মুহূর্তে তিরতির করে কাঁপছে। ইলাফ এগিয়ে যায় আয়াতের দিকে। আয়াত দরজা ছেড়ে দাঁড়িয়ে এক পা এগুতেই ঢলে পড়ে যায়। ইলাফ এগিয়ে গিয়ে ধরে নেয় আয়াতকে। আয়াত নিভু নিভু চোখে তাকায় ইলাফের দিকে। ইলাফ এক হাত আয়াতের কপালে রাখে। শিওরে উঠে সে, তার মনে হলো সে উত্তপ্ত আগুনে হাত দিয়েছে। চোখ গরম হয়ে যায় তার, রাগী চোখে তাকায় আয়াতের দিকে, গমগমে স্বরে বলে ওঠে, এত জ্বর বাঁধিয়ে ফেলেছ আর আমাকে জানাওনি? প্রয়োজন কি ছিল এতক্ষণ ধরে শাওয়ার নেওয়ার? আয়াত কথা বলার অবস্থায় নেই, সে নিজের পুরো ভর ছেড়ে দেয় ইলাফের হাতের উপর। ইলাফ একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে আর কিছু না বলে আয়াতকে কোলে তুলে এগিয়ে যায় খাটের দিকে। খাটে শুয়ে দিয়ে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে এইট বক্সটা বের করে নেয়। থার্মোমিটার দিয়ে জ্বরটা মেপে নেয়। পুরো 104 জ্বর। ইলাফ ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে। উঠে গিয়ে একটা বাটিতে করে পানি আর ছোট একটা টাওয়াল নিয়ে আসে। বসে পড়া আয়াতের পাশে। টাওয়াল পানিতে ভিজিয়ে আয়াতের কপালে উল্টে পাল্টে দিতে থাকে। অনেকক্ষণ এরকম করে দেওয়ার পর কিছু একটা ভেবে দ্রুত পায়ে বের হয়ে যায় আয়াতের রুম থেকে। প্রায় 10 মিনিট পর হাতে একটা ট্রে নিয়ে রুমে প্রবেশ করে ইলাফ। ট্রেটা বেডসাইড টেবিলে রেখে তাকায় আয়াতের দিকে। চোখ বন্ধ করে শুয়ে আছে আয়াত। কয়েক ঘন্টায় মুখটা কেমন চুপসে গিয়েছে। আয়াতের পাশে বসে হাত রাখে আয়াতের গালে। শরীর অপেক্ষা তুলনামূলক ঠান্ডা হাতের স্পর্শ পেতেই কিছুটা কেঁপে ওঠে আয়াত। নিভু নিভু চোখে তাকায়। ইলাফ তার দিকে তাকিয়ে আছে, নরম কণ্ঠে বলে ওঠে, খুব কষ্ট হচ্ছে তাই না আয়াত জান? আয়াত একটা মেকি হাসি দেয়। অস্ফুট স্বরে বলে ওঠে, সামান্য জড়িত হয়েছে। ইলাফ এক দৃষ্টিতে তাকিয়ে আবার বলে ওঠে, আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে। ইলাফের কণ্ঠে কাতরতা আয়াত স্পষ্ট টের পাচ্ছে। আয়াতের অনেক মায়া হচ্ছে ইলাফের জন্য। আয়াত জানে না কেন অদৃশ্য বন্ধন তাকে ইলাফের দিকে এভাবে টানে। অনেক আপন আপন মনে হয় তার ইলাফকে। আয়াতের গালে রাখা ইলাফের হাতের উপর হাত রাখে আয়াত। চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আমি ঠিক আছি ইলাফ। ইলাফ অন্য হাতে আয়াতের চোখের কোণের পানি মুছে দেয়। আয়াতের গাল থেকে হাত সরিয়ে আয়াতের বাহুদরে আধশোয়া অবস্থায় বসায়, পিঠের মধ্যে একটা বালিশ দিয়ে খাটে হেলান দিয়ে দেয়। ব্ল্যাঙ্কেট টেনে আয়াতের গলা থেকে নিচ পর্যন্ত পুরো শরীর ঢেকে দেয়। আয়াত নিভু নিভু চোখে ইলাফের কার্যকলাপ দেখছে। ভালোই লাগছে তার, এত যত্ন পেতে কার না ভালো লাগে। ইলাফের ভালোবাসা আয়াত অনুভব করতে পারে, যদিও ইলাফ তেমন প্রকাশ করে না, তাও আয়াত বুঝতে পারে। ইলাফ সাথে করে আনা ট্রে থেকে সুপের বাটিটা হাতে নেয়। আয়াত দুদিকে মাথা নাড়ায়, যার মানে সে খাবে না। ইলাফ কিছু না বলে বাটি থেকে স্যুপ নিয়ে তার মুখের সামনে ধরে। আমি খাবো না ইলাফ প্লিজ, রাতে যা খেয়েছি সব ফেলে দিয়েছি, প্লিজ আমি খাবো না। খাও আয়াত, কিছু হবে না। ইলাফ আয়াতকে আর কোন কথা বলতে না দিয়ে খাবার মুখে ঢুকিয়ে দেয়। আয়াত নাক মুখ কুঁচকে ফেলে, তা দেখে ইলাফ মুচকি হাসে। ইলাফ আয়াতকে খাইয়ে দিতে থাকে। আয়াতও ভালো মেয়ের মতো খেয়ে নেয়। আর না ইলাফ প্লিজ, মাত্র অল্প একটু খেলে আয়াত, আর একটু খাও। না প্লিজ। ইলাফ আর জোর করে না। জোর করে খাওয়ালে যদি আবার বমি করে দেয় এই ভেবে স্যুপের বাটি রেখে দেয়। এরপর ওষুধ নিয়ে আয়াতকে খাইয়ে দেয়। আপনি খেয়েছেন ইলাফ? ইলাফ তাকায় আয়াতের দিকে, কত বছর পর কেউ তাকে এভাবে জিজ্ঞেস করেছে খেয়েছে কিনা। ইলাফের হৃদয়ে এক প্রশান্তির বাতাস বয়ে যায়। হালকা মৃদু হেসে উত্তর দেয়, তোমার হাতে খাবো বলে ২৬ বছর ধরে না খেয়ে আছি আয়াতজান। আয়াত চোখ ছোট করে বলে উঠে, মশকরা করছেন আমার সাথে? সকালেই তো আমার সামনে বসে বসে ঘাসপাতা খেয়েছেন।
ইলাফ হাসে আয়াতের কথা শুনে। খেয়েছেন কিনা সেটা বলুন। হ্যাঁ খেয়েছি, এবার তুমি শুয়ে পড়ো। ইলাফ আয়াতকে ধরে শুইয়ে দেয়। আয়াত ছোট ছোট করে বলে ওঠে, আমার ঠান্ডা লাগছে। ইলাফ এক পলক তাকায় আয়াতের দিকে। সত্যি আয়াত মৃদু কাঁপছে। ইলাফ উঠে গিয়ে কাবার্ড থেকে আরেকটা ব্ল্যাঙ্কেট নিয়ে আয়াতের গায়ে জড়িয়ে এরপর বসে পড়ে আয়াতের পাশে। ইলাফকে বসতে দেখে আয়াত আমতা আমতা করে বলে উঠে, আপনি বসেছেন কেন, ঘুমাবেন না? এখানে তো ব্ল্যাঙ্কেট আর নেই, যদি তোমার ঠান্ডা লাগে তাহলে তোমাকে জড়িয়ে ধরতে পারবো, বলে বাঁকা হাসে ইলাফ। আয়াত লজ্জায় লাল নীল হয়ে যায়। কান দিয়ে ধোঁয়া উঠছে। আমার এখন আর ঠান্ডা লাগছে না, আপনি যেতে পারেন। আয়াতের লজ্জা পাওয়া দেখে ইলাফ হাসে, এরপর আবার হাসি মিলিয়ে যায়, করুণ চোখে নিজের গলার স্বর কিছুটা খাদে নামিয়ে কাতর কণ্ঠে বলে ওঠে, আমি তোমার সাথে একটু থাকি আয়াত জান প্লিজ। আয়াত চোখ তুলে তাকায় ইলাফের দিকে, কি সহজ আবদার লোকটার, কি অসহায় কণ্ঠস্বর, এই আবদার কিভাবে উপেক্ষা করতে পারে সে। কিন্তু ভয় পেও না, আমি শুধু বসে থাকবো, তুমি ঘুমিয়ে গেলে চলে যাব। হুম। ইলাফ একগাল হাসে। আয়াত মুগ্ধ নয়নে একবার দেখে নেয়। ইলাফ উঠে গিয়ে আয়াতের মাথার পাশে বসে। আয়াতের চুলের ফাঁকে নিজের আঙ্গুল গলিয়ে দেয়। কি করছেন? হুশস, আর একটাও কথা বলবে না, ঘুমাও। ইলাফ আয়াতের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আয়াত আবেশে চোখ বন্ধ করে নেয়। গভীর ঘুমে তলিয়ে আছে আয়াত। ইলাফ তার দিকে তাকিয়ে আছে। ভোর হতে বেশি সময় নেই। যদিও ইলাফ বলেছিল সে আয়াত ঘুমিয়ে গেলেই চলে যাবে, কিন্তু সে যায়নি। ঠায় বসে ছিল একইভাবে। আয়াতের ঘুম ভাঙলে আয়াত খারাপ ভাবতে পারে, আর থাকা যাবে না ভেবেই উঠে পড়ে ইলাফ আলতোভাবে আয়াতের কপালে চুমু খেয়ে চলে যায় সেখান থেকে। সকালবেলা বারান্দার গ্লাস ভেদ করে সূর্যের আলো চোখে পড়ছে আয়াতের। সূর্যের আলো আর প্রখর হতেই নিভু নিভু চোখে তাকায় আয়াত। চোখ খুলে দেখতে পায় রোশনি তার পাশে বসে আছে। গুড মর্নিং আয়াত। গুড মর্নিং। এখন শরীর কেমন লাগছে তোমার? ভালো। ঠিক আছে, তুমি উঠে ফ্রেশ হয়ে নাও। আয়াত ধীরে ধীরে উঠে বসে, জ্বর এখন অনেকটা কমে গিয়েছে, কিন্তু দুর্বলতা এখনো কাটেনি। হেল্প করব? না, আমি যেতে পারবো। দুর্বল পায়ে ফ্রেশ হতে চলে যায় আয়াত। 10 মিনিট পর ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। এর মাঝে রোশনি আয়াতের খাবার আনিয়ে নেয়। এখানে আনানোর কি প্রয়োজন ছিল রোশনি? আমি তো যেতে পারতাম। এখন থেকে তুমি এখানেই খাবে। কেন? ইলাফ ভাই বলেছে তাই। কেন, তোমাদের সাথে খেলে কি সমস্যা? ইলাফ ভাই বারণ করেছে, ভাই বলেছে সময় মতো তোমার খাবার রুমে দিয়ে যেতে, আর রুম থেকে প্রয়োজন ছাড়া না বেরোতে। তোমার ভাই কোথায়? ভাই অফিসে গেছে, বলেছে জরুরি কাজ আছে। আয়াত আর কিছু বলে না, চুপচাপ খেয়ে নেয়। ভাইয়ের থেকে শুনলাম অনন্যা নাকি তোমাকে পুলে ফেলে দিয়েছিল। কিছু বললে না তুমি? কি বলবো? ও তোমাকে ফেলে দিল আর তুমি কিছুই বললে না। ভাই বলেছে যদি তুমি মুখ ফুটে বলতে তাহলে অনন্যাকে ভাই শাস্তি দিত। আয়াত তাকায় রোশনির দিকে, শান্ত কণ্ঠে বলে ওঠে, কারো সাথে যেচেয়ে তর্ক করা বা কারো সাথে লাগা আমার ধাঁচে নেই রোশনি, কেউ যদি কোন অন্যায় করে সময় তাকে ঠিক সঠিক শাস্তি দিয়ে দেয়। রোশনি একটা দীর্ঘশ্বাস ছাড়ে আয়াতের দিকে তাকিয়ে বলে ওঠে, এত ভালো হতে নেই আয়াত, পৃথিবীর মানুষরা খুব স্বার্থপর, স্বার্থের জন্য তারা অনেক কিছুই করতে পারে। সবাইকে সুযোগ দিতে নেই। সবাই এই সুযোগগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে না, নির্বোধতাকে তারা দুর্বলতা মনে করে, আরো বড় বড় ফাঁদ তৈরি করে। তাই সব সময় সবাইকে ছেড়ে দিতে নেই। অবশ্য আমি তোমাকে এসব বলে কখনো তোমার স্বভাব বদলাতে পারবো না, সময় তোমাকে ধীরে ধীরে সব শিখিয়ে দিবে। আয়াত তাকিয়ে আছে রোশনির দিকে। মেয়েটা যতটা চঞ্চল স্বভাবের ঠিক ততটাই ম্যাচিউর। এই বয়সে অনেক কিছু বুঝে সে। আয়াতের তাকানো দেখে রোশনি বলে উঠে, ঠিক আছে এখন বাদ দাও এসব, এই নাও তোমার ওষুধ, খেয়ে নাও। এখন আমি ঠিক আছি রোশনি, ওষুধের প্রয়োজন নেই। একদম না ভাই আমাকে কড়া গলায় অর্ডার দিয়েছে, তোমাকে ওষুধ খাওয়ানোর জন্য বলেছে। তুমি যদি ওষুধ না খাও তাহলে যাতে জোর করে খাইয়ে দিতে, তাও যদি না খাও তাহলে ভাইকে কল দিতে, ভাই এসে খাওয়াবে তোমাকে। আয়াত একটা নিঃশ্বাস ছাড়ে রোশনির হাত থেকে ওষুধ নিয়ে খেয়ে নেয়। আয়াত তুমি থাকো, আমি যাই, আমার ভার্সিটিতে ক্লাস আছে আজকে। আমারও যাওয়া উচিত, তোমাদের বাড়িতে এসেছি থেকে আর যাওয়া হয়নি, অনেক গ্যাপ পড়ে গেল।
তোমার শরীর ভালো নেই আয়াত, আমার মনে হয় তোমার এখন যাওয়া উচিত হবে না। আয়াত আর কিছু বলে না। সত্যি তার শরীরটা দুর্বল লাগছে। ঠিক আছে তুমি যাও, আমি না হয় আরো দুদিন পরেই যাব। ঠিক আছে, নিজের খেয়াল রেখো, বলেই রোশনি চলে যায়। এখন বাজে 11টা 21। আয়াত বারান্দায় বসে কফি খাচ্ছে আর বই পড়ছে। হঠাৎ তার ফোন ভেজে ওঠায়, ফোন হাতে নেয়। ইলাফ ফোন করেছে। আয়াত কিছুটা খুশি হয়ে যায়। পরক্ষণে নিজেকে স্বাভাবিক রেখে কল রিসিভ করে। হ্যালো প্রিন্সেস, গুড মর্নিং, কি করছো? বই পড়ছি। ওফ, ডিস্টার্ব করে ফেললাম না তো তোমাকে? তুমি তো আবার পড়ার সময় ডিস্টার্ব করলে একদম পছন্দ করো না, কিছুটা মজার সুরে বলে ইলাফ। কি জন্য কল দিয়েছেন সেটা বলুন। ওষুধ খেয়েছো? হ্যাঁ খেয়েছি। প্রয়োজন ছাড়া একদম কোথাও বের হবে না। হুম। রাখছি, নিজের খেয়াল রেখো। শুনুন। বলো আয়াতজান। না মানে আপনি কখন আসবেন? কেন আয়াতজান, আমাকে খুব মিস করছো বুঝি? আপনাকে কেন মিস করতে যাব? বাসায় একা একা ভালো লাগছে না, রোশনিও নেই তাই বললাম। আমি থাকলে বুঝি ভালো লাগে? সেটা কখন বললাম? তুমি মাত্রই তো বললে একা একা ভালো লাগে না। হ্যাঁ তাই তো, কি বললাম আমি মাত্র? দূর ছাতার মাথা, এই পাগল লোকের সাথে থাকলে আমিও নিশ্চিত পাগল হয়ে যাব। আচ্ছা রাখছি আমি। ইলাফকে কিছু বলার সুযোগ না দিয়ে আয়াত কল কেটে দেয়। একটু পর টুং করে একটা মেসেজ আসে। এত লজ্জা পেতে হবে না প্রিন্সেস, এত লজ্জা পেলে ক্রিকেট টিম কিভাবে বানাবে? মেসেজ দেখে আয়াত হুম করে ফোনটা টেবিলে রেখে দেয়। কি বলছে ইলাফ এসব? নিশ্চিত কোনো নেশা পানি খেয়েছে। কেন যে আসার কথা বলতে গেলাম এই উন্মাদ লোকটাকে। আয়াত তখন সত্যি লজ্জা পেয়েছিল, কিন্তু মেসেজ দেখার পর তার লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে মন চাচ্ছে। আরও কিছুক্ষণ বই পড়ে এরপর রুমে চলে আসে আয়াত। একা একা তার ভালো লাগছে না, একটু গল্প করা যাবে ভেবে সে মাহফুজার রুমের দিকে যায়। আসবো আন্টি। আওয়াজ শুনে দরজার দিকে তাকায় মাহফুজা। আরে এসো এসো। কি করছেন আন্টি? কি করব আর বলো, অফিসের কিছু ফাইল চেক করছিলাম। ও আচ্ছা। বসো না মা। আয়াত বসে পড়ে সোফায়। ইলাফের ব্যাপারে কি ভেবেছো মা? আমি এখনো কোনো কিছু ভাবিনি আন্টি, মা বাবা যেটা বলবে সেটাই হবে। কিন্তু ইলাফের কথা শুনে মনে হয় না ইলাফ আমাকে এমনি এমনি ছেড়ে দিবে। আর তাছাড়া সত্যি বলতে ইলাফ যে আমাকে খুব বেশি জোর করছে এমনও না। আমার মনে হয় আমিও ইলাফকে একটু হলেও পছন্দ করি, না হলে কেন আমি তাকে খুব বেশি বাধা দিতে পারি না। ইলাফ অনেক রাগী একটা ছেলে, যেটা বলে সেটাই করে, তার পছন্দের জিনিস কখনো কারো সাথে শেয়ার করে না। সহজে তার কোন জিনিস পছন্দ হয় না, কিন্তু একবার যেটা পছন্দ হয় সেটা সারা জীবনের জন্য তার হয়ে যায়। একটা দীর্ঘশ্বাস ছাড়ে আয়াত। দেখা যাক কি হয় আন্টি, আমি সবকিছু আমার নিয়তির উপর ছেড়ে দিয়েছি। আপনি এহসানকে এ ব্যাপারে কিছু বলেছেন? না এখনো কিছু জানাইনি, জানালে সে ঝামেলা করবে। মা বাবাকে কিছু বলেছেন? হ্যাঁ তোমার মাকে জানিয়েছে, বলেছে তোমার সাথে এই ব্যাপারে কথা বলবে। আচ্ছা ভালো কথা, তোমার মা অনেকবার তোমার নাম্বারে কল দিয়েছে কিন্তু তোমার নাম্বার বন্ধ বলছে, গিয়ে তোমার মাকে কল দিও। কিন্তু আমার নাম্বার তো খোলাই আছে, মনে হয় নেটওয়ার্ক পায়নি। আয়াত আর মাহফুজা আরো কিছুক্ষণ গল্প করতে থাকে। এদিকে একটু আগে ইলাফ বাড়িতে ফিরেছে। তার আয়াতজান তাকে মিস করছে আর সে দূরে থাকবে এটা তো কিছুতেই হতে পারে না। আয়তের রুমে গিয়ে দেখে আয়াত নেই, চারপাশে খুঁজে কোথাও না পেয়ে জোরে জোরে ডেকে উঠে। মাহফুজার রুমের সামনে আসতেই আয়াতের হাসির শব্দ শুনতে পায়। রাগে তার মাথা ধপধপ করে জ্বলে উঠে, চোখের সাদা অংশ লাল বর্ণ ধারণ করে। দরজার বাইরে থেকে ইলাফ চিৎকার করে আয়াতকে ডেকে উঠে। আয়াত আর মাহফুজা দুজনেই লাফিয়ে উঠে। আয়াত উঠে দরজার দিকে এগিয়ে যায়। মাহফুজাও আয়াতের পিছনে পিছনে গিয়ে দরজার সামনে দাঁড়ায়। এখানে কি করছো তুমি আয়াত? তোমাকে বলেছি না রুম থেকে বের হবে না প্রয়োজন ছাড়া, রাগে চিল্লিয়ে উঠে ইলাফ। কি সব কথা বলছেন আপনি ইলাফ? আমি কি কোথাও চলে গিয়েছে নাকি? তুমি রুম থেকে কেন বের হয়েছো? আশ্চর্য, আমার একা একা ভালো লাগছিল না দেখে আন্টির সাথে একটু সময় কাটাতে এলাম। যার তার সাথে মিশতে যাবে না আয়াত, কঠিন কণ্ঠে বলে ইলাফ। আয়াত একবার মাহফুজার দিকে তাকায়, তাদের দিকে তাকিয়ে চুপচাপ দরজা ধরে দাঁড়িয়ে আছে। চোখের কোণে পানি চিকচিক করছে। ইলাফ আয়াতকে টানতে রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ইলাফের এমন ব্যবহারে আয়াতের রাগ উঠে যায়। সে তেড়ে এসে ইলাফের সামনে দাঁড়ায়।
এটা কেমন ধরনের অসভ্যতা ইলাফ? মায়ের সাথে কে এরকম কথা বলে? আপনি? আর কিছু বলতে পারে না আয়াত ইলাফের ক্রোধান্বিত চেহারা দেখে বাকি কথা ঢোক গিলে নেয়। ইলাফ আয়াতের আরেকটু সামনে এসে দাঁড়ায়, চোখ দিয়ে মনে হচ্ছে তার রক্ত ঝরছে। ইলাফের চোখের দিকে তাকিয়ে মাথা নিচু করে নেয় আয়াত। ইলাফ শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে, আমার দিকে তাকাও আয়াত। আয়াত এখনো নিচের দিকে তাকিয়ে আছে। আয়াতের এই স্ট্যাচু হয়ে থাকাটা যেন আগুনে ঘি ডালার মতো কাজ করছে। তোমাকে আমার দিকে তাকাতে বলেছি, এক কথা বারবার রিপিট করতে অভ্যস্ত নই আমি। আয়াত ভয় ভয় তাকায়। আয়াতের ভয়ার্ত চেহারা দেখে ইলাফ নিজের রাগ কিছুটা সম্বরণ করার চেষ্টা করে। আয়াতের চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলে উঠে, যার তার সাথে মিশতে যাবে না আয়াত। আয়াত ছোট ছোট করে বলে ওঠে, উনি আপনার মা হয় ইলাফ। ইলাফ চোখ বন্ধ করে নেয়, দাঁতে দাঁত চেপে গভীর দুটো নিঃশ্বাস ছাড়ে, আবার আয়াতের দিকে তাকায়। ওনাকে আমি মা হিসেবে মানি না আয়াত। কিন্তু কেন? সেটা এখন তোমাকে বলতে পারবো না, সময় হলে আমি নিজেই তোমাকে জানাবো। শুধু একটা কথা মনে রাখবে, ওই মহিলার থেকে দূরে থাকবে। আর তোমাকে আমি রুম থেকে বের হতে বারণ করেছিলাম, তাও কেন বের হয়েছো? আমি বুঝতে পারিনি আপনি এতটা রাগ করবেন। একা একা আমার ভালো লাগছিল না তাই গিয়েছিলাম। আর তাছাড়া আমাদের এখনো বিয়ে হয়নি ইলাফ। আপনি এখন থেকে আমাকে এভাবে ডমিনেট করতে পারেন না, যখন তখন এইভাবে আমার সব বিষয়ের উপর হস্তক্ষেপ করতে পারেন না। ইলাফ নিজের কণ্ঠে দৃঢ়তা বজায় রেখে বলে ওঠে, আমি তোমার ভালোর জন্যই বলছি আয়াত জান, কোনটাতে তোমার ভালো হবে আর কোনটাতে খারাপ সেটা তোমার থেকে আমি বেশি বুঝি। আর তোমাকে সঙ্গ দেওয়ার জন্য আমি সবকিছু রেখে চলে এসেছি। তোমার কোনো প্রয়োজন হলে আমাকে বলবে। আর তোমাকে সময় দেওয়ার জন্য আমি আর রোশনি আছি। আয়াত ছোট্ট করে উত্তর দেয়, হুমুম। ইলাফ হঠাৎ আয়াতকে শক্ত করে জড়িয়ে ধরে। আয়াত ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। কি করছেন ছাড়ুন। ইলাফ আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠে, সরি আয়াতজান, আমি এভাবে তোমার সাথে রুড বিহেভ করতে চাইনি। আই এম রিয়েলি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আয়াজান। আয়াত মনে মনে ভাবে এই লোকের নিশ্চয়ই মানসিক সমস্যা আছে, এই রোদ তো আবার এই বৃষ্টি। বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ? আচ্ছা ঠিক আছে, ছাড়ুন তো আগে। না আগে বলো ক্ষমা করে দিয়েছ। আয়াতের এখন মন চাচ্ছে দেয়ালের সাথে গিয়ে নিজের মাথাটা নিজেই ফাটিয়ে দিতে। এই লোক একদিক থেকে চেপে মেরে ফেলছে, আরেক দিক দিয়ে বলছে ক্ষমা করে দিতে। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি, এবার তো ছাড়ুন। আয়াতের কথা কানে যেতেই আয়াতের মাথার চুলের মধ্যে একটা ছোট চুমু দিয়ে ছেড়ে দেয় আয়াতকে। আয়াত যেন হাঁফ ছেড়ে বাঁচল। বাপরে! ইলাফের দিকে তাকিয়ে আয়াত খানিক চেঁচিয়ে উঠে, হ্যাঁ হ্যাঁ, আপনি বরং আমাকে মেরাই ফেলুন, এই যে আপনার হাতির মতো হাত দুটো দিয়ে একদম পিষে ফেলুন আমাকে। আল্লাহ, আমার শরীরের সব হাড্ডি মনে হয় এপাশ ওপাশ হয়ে গেছে। ইলাফ আয়াতের দিকে তাকিয়ে মুখটাকে বাচ্চাদের মতো করে ফেলল, অসহায় কণ্ঠে বলে উঠল, আমি দুঃখিত আয়াত জান, তুমি কি বেশি ব্যথা পেয়েছ? আয়াত এক পলক তাকায় ইলাফের দিকে। লোকটা পাক্কা অভিনেতা, কিভাবে ক্ষণিকেই এক্সপ্রেশন চেঞ্জ করে ফেলল। নাটক সিনেমায় অভিনয় করলেই তো পারে। ইলাফের বাচ্চা বাচ্চা চেহারা দেখে আয়াতের সব রাগ যেন উবে গেল। কিন্তু গলে গেলে চলবে না। আয়াত মেকি রাগ দেখিয়ে বলে উঠল, না না, এটা কি করে সম্ভব? আপনাকে আমি কিছুতেই ক্ষমা করব না। আপনার মতো একটা বদরাগী আর বদমেজাজি লোকের সাথে সারা জীবন কাটানো অসম্ভব। মুহূর্তেই ইলাফের চোয়াল শক্ত হয়ে যায়। অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলে উঠল, কি বললে প্রিন্সেস? আবার বলো তো। আয়াত একটা শুকনো ঢোক গিলে, কি কিছু বলিনি তো। আমি স্পষ্ট শুনেছি তুমি কিছু বলেছ, আবার বলো। আয়াত মনে মনে কিছুটা সাহস নিয়ে ইলাফের তখনকার কথাটা ব্যঙ্গ করে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে ওঠে, আমি একটা কথা বারবার রিপিট করতে অভ্যস্ত নই। ইলাফ স্পষ্ট বুঝতে পারছে আয়াত তার মজা নিচ্ছে। তবে ইলাফ আয়াতকে ধরতে নেয়। আয়াত এক ছুটে বারান্দায় চলে যায়। ইলাফও আয়াতের পিছন পিছন ছুট লাগায়। খানিক ছুটাছুটি করে আয়াত ক্লান্ত হয়ে যায়। এমনি তো জোরের কারণে তার শরীর দুর্বল হয়ে আছে। সে ছুটাছুটি বন্ধ করে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। ইলাফ তাকে খপ করে ধরে নেয়। আয়াতের কানের কাছে মুখ নিয়ে মৃদু আওয়াজে বলে উঠে, এবার কোথায় পালাবে আয়াত যান? আয়াত বড় বড় শ্বাস নিতে থাকে। হাঁপিয়ে গেছে সে। চলো রুমে চলো, তোমার শরীর এখনো দুর্বল। আয়ু তো বিনা বাক্যে রুমে চলে যায়।
গিয়ে খাটে বসে পড়ে। ইলাফ তাকে পানি এগিয়ে দেয়। পানি খেয়ে কিছুটা স্বাভাবিক হয়। ইলাফ আয়াতের পাশে বসে পড়ে। এবার আয়াতের চোখ যায় খাটের এক কর্নারে থাকা সূর্যমুখী ফুলের বুকেটার দিকে। আয়াত হাত বাড়িয়ে বুকেটা নেয়। উল্টোপাল্টে দেখতে থাকে। তার চোখে মুখে খুশির ঝিলিক। ইলাফ মুগ্ধ নয়নে তার আয়াতজানকে দেখছে। এটা কখন আনলেন? ইলাফের দিকে তাকিয়ে বলে ওঠে আয়াত। অফিস থেকে ফেরার সময় আনলাম, তোমার পছন্দ হয়েছে খুব। সূর্যমুখী ফুল আমার অনেক প্রিয়, সেজন্যই আনলাম। আয়াত চমকে তাকায় ইলাফের দিকে। আপনি কি করে জানলেন সূর্যমুখী আমার প্রিয়? রোশনি বলেছে। আয়াতের মনে পড়ে একদিন কথায় কথায় সে রোশনিকে বলেছিল সূর্যমুখী ফুলের কথা। আয়াত বলে, ও আচ্ছা। আয়াত আবার ফুলগুলোর দিকে তাকায়, ফুলে হাতে ভোলাতে ভোলাতে বলে উঠে, ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুলগুলো উপহার দেওয়ার জন্য। ফুলগুলো খুব সুন্দর। আমার ফুল থেকে বেশি সুন্দর না, আমার ফুলটাই বেশি সুন্দর, একদম যাকে বলে বেস্ট, নেশালো কণ্ঠে বলে ইলাফ। আয়াত ইলাফের দিকে তাকিয়ে প্রশ্নাতুর কণ্ঠে বলে ওঠে, আপনার ফুল? হ্যাঁ, এই যে দেখো আমার ফুল। তার প্রিয় ফুল হাতে নিয়ে বসে আছে। বাঁকা হাসে ইলাফ। ইলাফের কথার মানে বোধগম্য হতেই একরাশ লজ্জারা এসে ভিড় করে আয়াতের মনে। মনে মনে বলে ওঠে, লোকটা এত নির্লজ্জ, ঠোঁট কাটা কেন? এসব বললে তার যে লজ্জা হয় সে কি বুঝে না? আয়াত এদিক ওদিক চোখ ঘুরিয়ে লজ্জা লুকানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতে পারছে না। আয়াতের এরকম ব্যর্থ চেষ্টা দেখে ইলাফ মৃদু হাসে। তার বোকা আয়াত জান। ইলাফ অস্ফুট স্বরে বলে ওঠে, সানফ্লাওয়ার, মাই সানফ্লাওয়ার। ইলাফের কথা কান এড়ায় না আয়াতের। সে ঠিকই শুনে নিয়েছে ইলাফ কি বলেছে। ইলাফ আয়াতের হাত ধরে। আয়াত তাকায় ইলাফের দিকে, নিজের কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলে, আমাকে কখনো ছেড়ে যেও না আয়াত জান। আমি তোমার সাথে বাঁচতে চাই, গোটা একটা জীবন তোমার সাথে কাটাতে চাই। প্লিজ কখনো আমাকে ছেড়ে যেও না। আয়াত ফুলের বুকে হাত থেকে খাটে রাখে। নিজের হাতের উপর রাখা ইলাফের হাতের উপর হাত রাখে। ভাগ্যে যা আছে সেটাই হবে ইলাফ। যদি আমি আপনার নিয়তিতে থাকি তাহলে আমাকে আপনার থেকে কেউ আলাদা করতে পারবে না। আমাকে কিছুটা সময় দিন আপনাকে চেনার, জানার, বোঝার জন্য আমার কিছুটা সময় প্রয়োজন। একবার আপনাকে চিনে গেলে, বুঝে গেলে আপনার আর কোন দুঃখ কষ্ট থাকতে দিব না, প্রমিস। ইলাফের চোখ জ্বলজ্বল করছে, তার খুব খুশি লাগছে। সে আয়াতের হাতে পাগলের মতো চুমু খায়। ইলাফের কাণ্ড দেখে আয়াত ফিক করে হেসে দেয়। হয়েছে, ছাড়ুন, গিয়ে ফ্রেশ হয়ে নেন। ইলাফ আয়াতকে ছেড়ে উঠে দাঁড়ায়। আয়াতের হঠাৎ চোখ পড়ে তার ফোনের উপর। শুনুন, আপনি আমার নাম্বারটা কোথায় পেয়েছেন? ওই দিন রাতে তুমি ফোন বারান্দাতে রেখে গিয়েছিলে, তখন নিয়েছি, আর তোমার ফোনের সিমটা চেঞ্জ করে দিয়েছি। আয়াত অবাক চোখে তাকায় ইলাফের দিকে। কেন চেঞ্জ করেছেন আমার সিম? চেঞ্জ না করলে এহসান তোমাকে কল করে পাগল করে দিত এটার জন্য। আয়াত নিজের কপাল চাপড়ায়। আগে বললেন না কেন? মা আমাকে কতবার কল দিয়েছিল, ফোন নাকি বন্ধ পাচ্ছিল। এখন বলেছি তো। আয়াত একটা গভীর নিঃশ্বাস ছাড়ে। সে কি বলবে নিজেই বুঝতে পারছে না। কোন পাগলের পাল্লায় পড়ল সে। ঠিক আছে, গিয়ে ফ্রেশ হয়ে নেন। ওকে, বলে বেরিয়ে যায় ইলাফ। আয়াত একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ইলাফ ধুম করে এসে আবার আয়াতের সামনে দাঁড়ায়। ভূত দেখার মতো চমকে উঠে সে। আবার কি? রেডি হয়ে থেকো, আমরা বাহিরে খেতে যাব। খাওয়া শেষে আজকে সারাদিন তোমাকে নিয়ে ঘুরব। সত্যি? আয়াত খুশি হয়ে যায়। ইলাফও চলে যায়। ইলাফ চলে যাওয়ার পর আয়াত দরজা লক করে রেডি হতে চলে যায়। চলবে গল্প, একটা নীল জ্যোৎস্না রাতে। দ্বিতীয় পর্ব। লেখনীতে ইনা আরোজ।